শুরুতে আসি কাশ্মীর সমস্যা নিয়ে। আমি শুরুতে আসবো কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যায় যদি আমরা বলি যে আসলে এটাকে যদি আমরা এইভাবে ডেপিক্ট করি, কাশ্মীর সমস্যা যেহেতু রিটেন, সো আমিও একটু বেশি লিখবো আর কি। আপনারা যে কোনো একটা সমস্যা বা সংকট পড়ানোর শেষে একটু কোশ্চেন করবেন কোনো বিষয়ে, ঠিক আছে? না, আমি শীটের কথা বলেছিলাম কি এই ক্লাসটা আপনি একটু নোটটা মানে লিখে নেন, বা আপনি মনোযোগ দেন, মনোযোগ দিয়ে শুনেন, তাহলেই হবে। আর পরবর্তীতে আমার কথা শুনে ওই টপিকগুলো এক্সটেন্ড করেন বা ওই পয়েন্টগুলোকে একটু বাড়াতে পারেন নিজে গুছায়। জাস্ট মনোযোগ দিয়ে শোনেন, একসঙ্গে শোনা এবং লেখার কাজ করতে গেলে একটু ঝামেলা হবে। দেখেন, কাশ্মীর সমস্যা আমরা যেটা বলছিলাম, আর কোশ্চেন আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক পড়ার শেষে নেব, কিন্তু মাঝে মাঝে আপনি কোশ্চেন করলে আমার যে টাইম আছে এই টাইমের মধ্যে আমি শেষ করতে পারবো না। দেখেন, কাশ্মীর সংকট, কাশ্মীর সংকটের সূচনাটা যদি দেখি, আমি যদি পয়েন্ট আকারে পড়াই, এক নম্বর হচ্ছে সূচনা আসলে কিভাবে, সূচনা বা ভূমিকা যদি বলি আমরা, এটা অনেক সময় পয়েন্ট না লিখলেও হয়। কাশ্মীর শব্দের অর্থ কি বলতো? কাশ্মীর শব্দের অর্থ হচ্ছে শুষ্ক ভূমি। এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে আসছে। কা, কা মানে হচ্ছে পানি, আর শিমির অর্থ শুষ্ক, অর্থাৎ পানি নাই যে জমিতে, শুষ্ক ভূমি। কাশ্মীর শব্দের অর্থ হচ্ছে এটা। এরপর যদি আমরা চিন্তা করি হচ্ছে দক্ষিণ এশিয়ার কৌশলগত এবং সংবেদনশীল একটা অঞ্চল হচ্ছে কাশ্মীর অঞ্চল, তাহলে আমরা বলবো কি এটা কৌশলগত ও সংবেদনশীল অংশ, ঠিক আছে? এরপর যদি আমরা বলি যে এই অঞ্চলটা কয় ভাগে বিভক্ত এখন, তিন ভাগে বিভক্ত। তিন ভাগে কি কি? একটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত, এখানে আমরা ওইভাবে নামগুলো না লিখে ভারত নিয়ন্ত্রিত লিখি। একটি হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত, আর একটি কি চীন নিয়ন্ত্রিত। ওকে, এখন এই সমস্যার সূচনাতে আমরা কি বলবো, যে এটা শুধুমাত্র শুধুমাত্র ভূখণ্ডগত বিরোধ নয়। লেখা বোঝা যাচ্ছে? একটু লেখা খারাপ আমার, মানে এই বোর্ডে লিখতে গেলে খারাপ হয়। শুধুমাত্র ভূখণ্ডগত বিরোধ নয়, বরং কি কি বলা যায় এই বিরোধটাকে, একটা হচ্ছে জাতীয়তাবাদের বিরোধ। কারণ এখানে আপনারা জানেন যে অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম, আবার ওভারঅল কান্ট্রিতে যদি চিন্তা করেন তাহলে হিন্দু নিয়ন্ত্রিত, তাই না? তারপর ধর্মীয় বিরোধ বলা যায়, ধর্মীয় বিরোধ বলা যায়। তারপর আর কি বলা যায়? কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার। সো কাশ্মীরের বিরোধটা শুধুমাত্র ভূখণ্ডগত বিরোধে নাই, আবার ভূ রাজনৈতিক বিরোধও বলা যায়, ভূ রাজনৈতিক সংঘর্ষ বলা যায়। বোঝা গেল? সো এইটা হলো কাশ্মীরের সমস্যার সূচনা, মানে বা আপনি সূচনা বা একদম শুরুতে এইগুলা একটু বর্ণনা করে নেবেন। এখন আসেন আমরা যদি ঐতিহাসিক গুরুত্ব দেখি, আসলে ইতিহাসটা দেখি এই অঞ্চলের, কাশ্মীরের ইতিহাসটা যদি দেখি, তাহলে কি আসবে প্রথমে? প্রথম এটা কি ছিল? মোগল শাসন আমলের অধীনে ছিল, মোগল শাসনের অধীন। আমি কিন্তু পুরাটা লিখবো, পুরাটা লিখলে কিন্তু একটু আপনারা আমার কথা শুনে পরে এটা বুঝতে পারবেন না। একটু রেসপন্স করেন তো ভাই, পুরোটা লিখলে কিন্তু আমার মানে কি হবে, একটু কঠিন হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি জাস্ট পয়েন্টগুলো লিখে যাই, তাই না? আপনাকে একটু এক্সপ্লেন করি পয়েন্টগুলো লিখে, দেন আপনি এটা বুঝতে পারবেন। এতটুকু তো সবার মানে আলহামদুলিল্লাহ ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, কি পয়েন্টগুলো বলে একটু ব্যাখ্যা করি। তো এটা প্রথম ছিল কি মুঘল শাসনের অধীনে, মুঘল সাম্রাজ্যের অধীনে, মুঘল সম্রাট যখন ছিল। পরবর্তীতে এটা পশতুনরা শাসন করে এখানে। পশতুন শাসন, পশতুন শাসন কাদের বলেন তো? পশতুন জনগোষ্ঠী মূলত আফগানিস্তানের মেজর যে জনগোষ্ঠীটা, তাদের, ঠিক আছে? তো এই পশতুন জনগোষ্ঠী এরপর হচ্ছে কাশ্মীরকে শাসন করে। এরপর যেটা হয় যে 1819 সাল থেকে, 19 সালে রণজিৎ সিং নামে, উনি শিখ সম্প্রদায়ের, উনি কাশ্মীরকে দখল করেন। রণজিৎ সিংহ বা সিং, উনি কি করেন, দখল করেন কাশ্মীর। এটা কত সালে? 1819 সালে। এরপর যেটা হয় যে 1757 সালে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটা শাসন করা শুরু করে, ঠিক আছে? তো তখন এই যে শিখদের সঙ্গে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটাকে বলা হচ্ছে ইঙ্গ শিখ। কার যুদ্ধ হয়? এটা হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর শিখরা হচ্ছে এই যে রণজিৎ সিং। এদের যুদ্ধের পর একটা চুক্তি হয়, এই চুক্তিটার নাম হচ্ছে লাহোর চুক্তি। এই লাহোর চুক্তি অনুযায়ী কাশ্মীর কার হাতে চলে যায় বলেন? কাশ্মীর চলে যায় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে।
এটা কত সালে? এই যুদ্ধটা আসলে মানে কত সালে হয় এটা এক্সাক্ট আমিও পাইনি। হ্যাঁ, তারপর যেটা হয় যে 1846 সালে একটা চুক্তি হয়। এই চুক্তিটা হচ্ছে অমৃতসর চুক্তি। অমৃতসর কোন প্রদেশের রাজধানী ভারতের বলেন তো? অমৃতসর চুক্তি হয় হচ্ছে 1846 সালে, এবং এই অনুযায়ী এই পুরো রাজ্যটা রাজ্যটা কার হাতে চলে যায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে গুলাব সিং নামে একজন জম্মুর রাজা ছিলেন। গুলাব সিং ওনার কাছে কি করে? বিক্রি করে। কে করে? এই কোম্পানি। ওকে, হ্যাঁ, অমৃতসর হচ্ছে পাঞ্জাবের রাজধানী। এরপর যদি আমরা দেখি যে 1846 সালের পর কি হলো, 1846 সালে এই যে গুলাব সিং এর যে রাজ পরিবার, তাদের মানে তাদের টাইটেল ছিল হলো ডোগরা হিন্দু রাজা, হিন্দু মহারাজা। তাইলে বলা যায় যে 1846 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই কাশ্মীর শাসন করে কারা? ডোগরা হিন্দু মহারাজারা। এবং সর্বশেষ এটা শাসনভার কার হাতে ছিল? সর্বশেষ ছিল হচ্ছে রাজা হরি সিং, বা মহারাজা হরি সিং বলে, মহারাজা হরি সিং। এবং এখানে মেজরিটি কারা, মেজর জনগোষ্ঠী কারা? মেজরিটি হচ্ছে মুসলিম, এবং রুলার কারা? হিন্দু। এইটাই আসলে এটার কাশ্মীরের ইতিহাস। বোঝা গেল? এরপর এখন সংকট শুরু আসলে কিভাবে, সংকটের শুরুটা আসলে কিভাবে হয়। সংকটের শুরুটা যদি দেখি, তাহলে প্রথমে দেখব যে কাশ্মীর একটা আসলে কি ছিল 1947-এর পর। এদেরকে বলা হচ্ছে প্রিন্সলি এস্টেট বা দেশীয় রাজ্য ছিল। এটা ছিল একটা কি? দেশীয় রাজ্য। অর্থাৎ এই রাজ্যগুলো স্বাধীন হবে কিনা, বা স্বাধীন বা কোনো দেশের সাথে, ভারত বা পাকিস্তান কার সাথে যাবে, এটা ডিসাইড করবে কারা? ওই দেশীয় রাজ্যের রাজা যিনি থাকবেন, বা প্রিন্সলি এস্টেটের রাজা যিনি থাকবেন, তার ডিসাইড। ঠিক আছে। তো প্রথমে হরি সিং, এখানকার যে মহারাজা হরি সিং ছিলেন, হরি সিং কি থাকতে চেয়েছিলেন বলেন তো? স্বাধীন থাকতে চেয়েছিলেন। হরি সিং হরি সিং চেয়েছিলেন হচ্ছে স্বাধীন থাকতে, বাট কি হয়, পাকিস্তানের কিছু উপজাতি রয়েছে, পাকিস্তান সমর্থিত কিছু উপজাতি কি করে? হরি সিংকে আক্রমণ করে। সো পাকিস্তান সমর্থিত উপজাতি যখন হরি সিংকে আক্রমণ করে, কাকে আক্রমণ করলো তাইলে? হরি সিং। তখন হরি সিং দেখলো যে আসলে এইভাবে তার পক্ষে স্বাধীন থাকা খুব কঠিন। তখন সে কি করে বলেন? হরি সিং ভারতের সহযোগিতা চায়। এখন ভারতের সহযোগিতা চাইলে ভারত একটা শর্ত দেয়। ভারত শর্ত দেয় কি বলেন তো? এই শর্তটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন। অর্থাৎ এই শর্তে, এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে যদি হরি সিং সাইন করে, দেন কি হবে? হরি সিং যদি এখানে সাইন করে, দেন ভারত তাকে সহযোগিতা করবে। এবং এই স্বাক্ষরের মাধ্যমে হরি সিং যখন এখানে স্বাক্ষর দিল, স্বাক্ষরের মাধ্যমে কি হলো? কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। বোঝা গেল? আর এটি এই সংকটের, এই সমস্যার, কাশ্মীর সমস্যার সূচনা। এটা কত সালের ঘটনা বললাম বলেন তো? এরপর যদি আমি পয়েন্ট বলি, এটা হচ্ছে 1947 সালের ঘটনা। এরপর হচ্ছে এই সংকট যেহেতু শুরু হলো, এরপর কি হবে? এটা থেকে যুদ্ধ হবে, বিভাজন হবে, সেগুলো যদি একটু দেখি আমরা। যুদ্ধ বিভাজন কি, কয়টা যুদ্ধ হয় এখন পর্যন্ত? তিনটি যুদ্ধ হয়। এই যুদ্ধগুলো আপনারা তো জানেন। একটা কি 1947-48 সালে একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ হয় কত 1965 সালে, আর একটা হচ্ছে 1999 সালের কার্গিল যুদ্ধ। এই তিনটা যুদ্ধ এই কাশ্মীরকে কেন্দ্র করে হয়। ক্লিয়ার? এখন এর মধ্যে আবার 1949 সালে, অর্থাৎ 1947-48 সালে যুদ্ধের পর জাতিসংঘ ইউএন এর মধ্যস্থতায় এখানে কি হয় একটা, এই মধ্যস্থতায়, বানানটা একটু মার্সি করেন, আপনারা ঠিক করে নিন। এখানে একটা ডিমার্কেশন লাইন তৈরি হয়, অর্থাৎ সীমানা তৈরি হয় দুই দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে। এটার নাম কি বলেন? LOC, লাইন অফ কন্ট্রোল। ওকে।
হ্যাঁ, এরপর আমরা ভাই 2025-এ আসবো, বুরহান ভাই, 2025-এ আসবো, একটু মনোযোগ দেন। আমরা একটু ক্রোনোলজিক্যালি আগাই, টাইম অনুযায়ী আগাই। এখন এই যে নিয়ন্ত্রণ রেখা, এই নিয়ন্ত্রণ রেখা কি এই সমস্যা সমাধান করছে বলেন? সমাধান করেছে? করে নাই কিন্তু। এরপরও চলছে একদম 1999 সাল পর্যন্ত কার্গিল যুদ্ধ হয়েছে। এখন কথা হলো, কার কি অবস্থান আসলে কাশ্মীর নিয়ে? আর এখন যদি শুরুতেই দেখে মেইন স্টেক যার হাতে, ভারতের অবস্থান, ভারতের পার্ট কতটুকু বলেন তো? 43%। তাদের অবস্থান যদি দেখি, তারা মনে করে কি কাশ্মীর ভারতের কি অবিচ্ছেদ্য অংশ। এটা হলো ভারতের বক্তব্য। তারা মনে করে যে কাশ্মীর, একজন বলছেন ভাই এত এত সাল কিভাবে পড়লে মনে থাকবে, পরীক্ষাটা খারাপ গেছে, নতুন হিসেবে অনেক তথ্য ছিল। আচ্ছা, যারা সাল মনে রাখবে তারাই ভালো করবে আর কি। এটা হচ্ছে আমার আমার রিপ্লাই। যারা আসলে এগুলো মনে রাখতে পারবে, মানে এক্সকিউজ দেওয়া যাবে না আসলে কিভাবে মনে রাখবো, কি মনে রাখতে হবে, আপনি আপনার ওয়েতে মনে রাখবেন। এই যে ক্রোনোলজিক্যালি পড়লেই মনে থাকবে। যাই হোক, আমি বলেছি আমি যে কোনো কমেন্ট টমেন্ট একটু পরে পড়ি। হ্যাঁ দেখেন, তাহলে ভারত মনে করে যে কি কাশ্মীর তার একটা অবিচ্ছেদ্য অংশ। তারপর মোট অঞ্চলের কত পার্সেন্ট নিয়ন্ত্রণ করে ভারত? 43%। এর মধ্যে কি কি আছে? জম্মু, কাশ্মীর, লাদাখ, আর একটা কি আছে? সিয়াচেন। সিয়াচেন হিমবাহ বলে মনে হয় না? তারপর ভারতের অবস্থান আর একটা কি ছিল? ভারত 2019 সালে, 19 সালে কি কি বাতিল করে বলেন তো? আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A। এই দুটো বাতিল করার মাধ্যমে ভারতের এই কাশ্মীরের কি হয়? কাশ্মীর আসলে কাশ্মীরের রাজ্য হিসেবে যে বিশেষ মর্যাদা ছিল সেটি বাতিল হয়, এবং এখানে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি হয়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এটা হচ্ছে ভারতের অবস্থান। যদি আমরা বলি, একটা কি জম্মু ও কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ। এখন ভারতের দাবি কি ছিল? যে এই 370 এবং 35-এ বাদ দেওয়ার দাবি কি ছিল? যে উন্নয়ন, অবকাঠামো এবং নিরাপত্তা বৃদ্ধি করবে এই অঞ্চলে। ঠিক আছে। তারপর গণতান্ত্রিক কাঠামো কি করবে? শক্তিশালী করবে। বাট সমালোচনা কি ছিল? যে এই অঞ্চলে আসলে এর মাধ্যমে স্থানীয় লোকজনের যে আস্থা সেটা আরো বেশি বৃদ্ধি পাবে, এবং এই অঞ্চলের লোকজনের রাজনীতিতে অংশগ্রহণ করা বাধাগ্রস্ত হবে। ফলে কি হবে? আস্তে আস্তে কাশ্মীরকে নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে। এখন কথা হলো, পাকিস্তানের কি অবস্থান বলেন তো? পাকিস্তানের অবস্থান, পাকিস্তানের অবস্থান যদি দেখি কাশ্মীর নিয়ে, তাহলে পাকিস্তান হচ্ছে এই অঞ্চলটাকে কি দেখে, কি হিসাবে দেখে বলেন তো? বিতর্কিত এলাকা দেখে। এবং পাকিস্তানের একটা দাবি আছে, সেটা হলো গণভোট। পাকিস্তান মনে করে যে কাশ্মীরের লোকজন গণভোটের মাধ্যমে কি করবে? তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। তারা আসলে স্বাধীন হতে চায়, ভারতের সাথে থাকতে চায় না, পাকিস্তানের সাথে থাকতে চায়। তারপর পাকিস্তান নিয়ন্ত্রণ করে কত পার্সেন্ট এলাকা? 37% এলাকা। এবং এখানে আরেকটা অঞ্চল রয়েছে, সেটা হলো, সরি, দুইটা অঞ্চল আমরা যদি বলি, একটা হচ্ছে আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, আর একটা হচ্ছে, একটা হচ্ছে আজাদ কাশ্মীর, আর একটা হচ্ছে কি গিলগিট বালতিস্তান। গিলগিট বালতিস্তান। এখন দেখেন, এখানে কিন্তু চীন ঢুকে যায় কিভাবে? গিলগিট বালতিস্তানের কথা যদি আসে, তাহলে এই অঞ্চল দিয়ে চীনের কোন করিডোরটা আছে? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, মনে থাকবে? তাহলে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ? বুঝতে পারছেন? এরপর আসেন আরেকটা স্টেক, মানে আরেকটা পক্ষ, যারা কিনা কি কাশ্মীর বিদ্রোহী গোষ্ঠী। তাদের আসলে অবস্থান কি এই অঞ্চলকে ঘিরে? কাশ্মীরকে নিয়ে তাদের কি? হুম। তাহলে কাশ্মীর বিদ্রোহী গোষ্ঠীর মূল উদ্দেশ্য কি বলেন তো? এই অঞ্চলের স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণ বা স্বাধীনতা। আমরা এইটাকে টেকনিক্যালি, মানে স্বাধীনতাকে টেকনিক্যালি আত্মনিয়ন্ত্রণ লিখলাম। বুঝা গেছে? এখানে আরো কিছু বিষয় রয়েছে। 1987 সালে এখানে একটা বিতর্কিত বিধানসভার নির্বাচন হয়। হ্যাঁ, বিতর্কিত বিধানসভা নির্বাচন হয়। এই নির্বাচনের পর কাশ্মীরিদের মধ্যে ভারত সম্পর্কে আরো বেশি মানে আস্থাহীনতা তৈরি হয়, মানে আস্থার সংকট তৈরি হয়। পর স্বাধীনতা লিখলে প্রবলেম হচ্ছে, আমি আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কি হস্তক্ষেপ করতে পারবো? আপনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার জন্য কি কি হচ্ছেন?
যেহেতু ভারতকে আপনি কথা দিয়েছেন, ভারতকে বলে রাখছেন যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আপনার সংবিধানেও বলা আছে তাই না, যে আপনি নন ইন্টারফারেন্স ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ আদার কান্ট্রিজ। বাট আমরা সাপোর্ট দেব, আমরা একদম আর্টিকেল 25-এর লাস্টে বলা আছে যে আমরা কি পৃথিবীর যে কোনো জায়গায় নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে আমরা, সেই হিসেবে আমরা সাপোর্ট দেবো সবসময়, বাট আমাদের টেকনিক্যালি শব্দ ইউজের ক্ষেত্রে টেকনিক্যাল হতে হবে। তারপর আরেকটা বিষয় আছে যে 1989 সাল থেকে এখানে সশস্ত্র আন্দোলন শুরু হয়, বিদ্রোহী গোষ্ঠীগুলা সশস্ত্র আন্দোলন শুরু করে এই ভারতীয় জনগোষ্ঠী, এবং এই সশস্ত্র বা বিদ্রোহী জনগোষ্ঠী বা গোষ্ঠীগুলোকে কারা মদত দেয় বলেন তো, এটা বলার অপেক্ষা রাখে কারা মদত দেয়? এরপর আসেন কাশ্মীর নিয়ে আসলে চীনের স্বার্থ কি। আমি যে বড় বড় ইস্যুগুলো সেগুলো একটু বেশি পড়াবো, ছোট ইস্যুগুলো যেমন ডোকলাম তারপর এগুলো একটু কম পড়াবো, ঠিক আছে? তো চীনের স্বার্থ কি কাশ্মীর নিয়ে বলেন তো? 1962 সালে যে ইন্দো চীন যুদ্ধ হয়, ইন্দো চীন যুদ্ধ, এই যুদ্ধে কারা জয়লাভ করে? চীন জয়লাভ করে, ফলে চীন ওখানে একটা অংশ দখল করে নেয়, এটাকে বলে কি আকসাই চীন। এই আকসাই চীনের অংশ কতটুকু বলেন? 20%, অর্থাৎ টোটাল কাশ্মীরে 20% হচ্ছে আকসাই চীন, যেটা কিনা চীন দখল করে। এরপর 1963 সালে ওরা আবার আরেকটা ভ্যালি, পাকিস্তান থেকে একটা ভ্যালি নিয়ে নেয় চীন, সেটা হচ্ছে সাকস সাকসগাম ভ্যালি। এইটা হচ্ছে পাকিস্তান থেকে নেয় চীন, ঠিক আছে? এরপর যেটা হয় যে যেহেতু এটা মানে লাদাখ অঞ্চলটা চীন এবং পাকিস্তান সীমান্ত ঘেঁষা, তা কৌশলগতভাবে চীনের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 2020 সালে একটা সংঘর্ষ হয়, যেটা কিনা গালওয়ান উপত্যকায় মানে সংগঠিত হয়। সো চীনের স্বার্থ এখানে গালওয়ান সংঘর্ষটাও আমরা উল্লেখ করি চীনের সঙ্গে। এবং আরেকটা বিষয় ছিল, আমি একটু আগে বললাম সিপিইসি করিডোর। সো চীনের স্বার্থ আসলে এইগুলো, বোঝা গেল? এখন আসেন সাম্প্রতিক পরিস্থিতি, এটাই আমরা মোটামুটি লাস্ট পয়েন্ট বলবো। সাম্প্রতিক পরিস্থিতি হচ্ছে মানে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটলো আসলে। সর্বশেষ কি ঘটনা ঘটছে বলেন তো? এপ্রিল 2025-এ এখানে পাহেলগাম নামক যে অঞ্চল আছে সেখানে কি হয়, পর্যটকদের উপর হামলা এবং বহু বেসামরিক পেহেলগাম, আমি জাস্ট পেহেলগাম হামলা বলি, এখানে বহু বেসামরিক লোকজন কি হয়, নিহত হয়। ফলে ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, এবং এটার ফলে কি হয়, ভারত একটা সিন্ধু পানি চুক্তি বা তারা বলে জল চুক্তি, এটা কি করে, স্থগিত করে। এবং পাকিস্তানও একটা চুক্তি স্থগিতের হুমকি দেয়, এটা কি বলেন? পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে না, স্থগিতের হুমকি দেয়। এটা হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি এই কাশ্মীর ইস্যু নিয়ে। এরপর যদি বলি, আপনি এই সমস্যাটাকে সমাধান করার জন্য কি কি সুপারিশ করবেন, এটা তো একটা বড় বিষয় তাই না? সাধারণত এই ধরনের কোশ্চেনে সুপারিশ করতে হয় যে আপনি কি কি ভাবে এই সমস্যাটা সমাধানে সুপারিশ করবেন। তো 1 নম্বরে আপনি বলতে পারেন কি, টেকসই সংলাপ, এগুলো খুব মুখস্থ কথাবার্তা, মানে খুবই ভেগ কথাবার্তা, এগুলো একটু লিখতে পারেন। টেকসই সংলাপ তৈরি করা, তারপর এলওসি মেনে চলা, লাইন অফ কন্ট্রোল, যেটা কিনা জাতিসংঘ মানে প্রস্তাবনা দিয়েছে এইভাবে। তারপর কাশ্মীরের জনগণকে, কাশ্মীরের জনগণের সিদ্ধান্ত, সিদ্ধান্তকে কি গুরুত্ব দেওয়া। তারপর আর কি বলা যায়, এই অঞ্চলে বিভিন্ন সময় যুদ্ধের কারণে মানবাধিকার লঙ্ঘিত হয়, মানবাধিকার নিশ্চিত করা, এই সকল কথাবার্তা বলতে পারেন আর কি। আর বাংলাদেশ থেকে যদি আপনি সুপারিশ দিতে চান তাহলে কি বলবেন, যে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সবসময় কি চায়, একটা দ্বিপাক্ষিক এবং শান্তিপূর্ণ সমাধান। তারপর সার্কের মাধ্যমে এই অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ কি করতে পারে, একটা বলতে পারেন যে আপনি দ্বিপাক্ষিক ভাবে এটা সমাধান করতে বলতে পারেন ভারত এবং পাকিস্তানকে। আর একটা কি, সার্কের মাধ্যমে আঞ্চলিক সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে। তারপর কূটনীতির মাধ্যমে। বোঝা গেল? এইটা ছিল কাশ্মীর। কাশ্মীর নিয়ে আর কোনো সমস্যা আছে? আমার মনে হয় পুরোটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার কি না একটু বলেন।
একটু চ্যাট বক্সে জানাইতে হবে। ওকে, এখন আমি যেটা সংক্ষেপে আরেকটা প্রবলেম করবো, সেটা হলো অরুণাচল বিদ্রোহ নিয়ে। অরুণাচল, এই বিদ্রোহ অরুণাচল বিদ্রোহ বা অরুণাচল বিদ্রোহটা না, অরুণাচল সমস্যার। এই শোনা যাচ্ছে তো কথা? ওকে, অরুণাচল সমস্যাটা আসলে সূচনা কিভাবে সেটা একটু যদি দেখি। এটা মূলত কার কার মধ্যে? ভারত ও চীনের মধ্যে। অরুণাচল সমস্যাটা ভারত এবং চীনের মধ্যে। এখন এই সমস্যার মানে মূল উৎসটা আসলে কি সেটা যদি দেখি, মানে ইতিহাসটা যদি দেখি, সেটা হলো সিমলা কনভেনশন নামে একটা কনভেনশন ছিল। এই ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন কথা? জি ভাইয়া। আর এই বাকি সবাই শুনতে পাচ্ছেন আমার? একটু রেসপন্স করেন তো চ্যাট বক্সে। ইব্রাহিম ভাই একটু মেসেজ দেন দেখি চ্যাট বক্সে, আমি তো বুঝতেছি না, মেসেজ মেসেজ তো পাচ্ছি না কারো। আচ্ছা, সিমলা কনভেনশনটা ছিল 1914 সালে, এবং এই কনভেনশনের পক্ষ ছিল তৎকালীন ব্রিটিশ ভারত এবং তৎকালীন স্বায়ত্তশাসিত তিব্বত, তারপর চীন এবং কি ব্রিটেনের ব্রিটিশ ভারতের প্রতিনিধি ছিলেন হচ্ছে হেনরি ম্যাকমোহন। হেনরি ম্যাকমোহন উনি একটা ডিমার্কেশন লাইন করেন এই এই অংশে, যে লাইনটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। এবং তার মানে মেইনলি তার নাম অনুসারে এই সীমারেখাটা বা ডিমার্কেশন লাইনটার নাম হয় হচ্ছে ম্যাকমোহন লাইন। তো সূত্র মানে বিরোধের সূত্রটা আসলে কোথায়? বিরোধের সূত্রপাত হচ্ছে যে চীনের প্রতিনিধিরা এই আলোচনায় অংশগ্রহণ করলেও এই যে সিমলা কনভেনশনে চীন এখানে স্বাক্ষর করে নাই। তারা মনে করে যে তিব্বত আসলে তাদের অংশ, স্বায়ত্তশাসিত কোনো অংশ না। সো তিব্বত মানে এই কনভেনশনে স্বাক্ষর করে হচ্ছে ব্রিটিশ ভারত এবং চীন, সরি তিব্বত। সো তারা মনে করে, চীন মনে করে তিব্বতের কোনো রাইট নাই এই সিমলা কনভেনশনে স্বাক্ষর করার এবং মেনে নেওয়ার। সো চীন এটাকে মেনে নেয় না, এবং চীন মনে করে অরুণাচল তাদের আসলে একটা তাদের অংশ আর কি, মানে হিস্ট্রিতে কোনো এক সময় তাদের অংশ ছিল, এবং তারা মনে করে অরুণাচল তাদের সীমান্ত, সো তারা ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দেয় না। ঠিক আছে, এখন এই তাদের এই বিরোধটা আরো জোরালো হয় যখন 1951 সালে চীন কি করে, তিব্বত দখল করে। এই ইব্রাহিম ভাই, আপনি কি চ্যাট কি অফ করে দিছেন সবার? না ভাইয়া, এরকম কিছু না ভাইয়া। বাট আমি তো কোনো চ্যাট দেখতে পাচ্ছি না। এই কেউ আচ্ছা, একজন দেখতেছি একটু, ভাইয়া। হ্যাঁ, চ্যাট বক্সে লেখেন তো কিছু একটা। চ্যাট বক্সে তো লিখতেছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? না না না, আমি দেখতে পাচ্ছি না। তাহলে একটু ব্রেক দিয়ে আপনি একটু লিভ নিয়ে যদি ঢুকেন, এটা মনে হয় আপনার কাছে জুম হ্যাং করছে। আচ্ছা, আমি লিভ নিয়ে আবার ঢুকবো। হ্যাঁ, এটা করলে মনে হয় ভালো হয়, জুম হ্যাং করছে হয়তো আপনি ভাই। হুম। মেসেজ দেওয়া যায় না একজন বলতেছে তো, সবাই রিয়েক্ট দিচ্ছে। ওকে, তাহলে আমরা অরুণাচল সমস্যা ছিলাম, তাই না? অরুণাচল সমস্যায় তাহলে কি বিরোধের সূত্রটা কি ছিল? এই সিমলা কনভেনশনে কারা কারা সাইন করে? ব্রিটিশ ভারত এবং তিব্বত, কিন্তু চীন স্বাক্ষর করেনি। তো 1951 সালে যখন চীন তিব্বতকে দখল করে, তখন চীন যে এই যে অরুণাচলকে তাদের প্রদেশ মনে করে, চীন যে অরুণাচলকে তাদের প্রদেশ মনে করে, এটা আরো কি হয়, আরো জোরালো হয়। কারণ ওরা তো তিব্বতের সাইন করা কোনো জিনিস মানবে না। বোঝা গেল? এতটুকু বুঝছেন কিনা? হ্যাঁ, এইটুকু বুঝলেই হবে। এই সমস্যা আসলে এখানেই, যে চীন মনে করে অরুণাচল তাদের অংশ, ভারত মনে করে যে না, ম্যাকমোহন লাইন অনুযায়ী অরুণাচল আসলে তাদের অংশ। তাহলে চীনের দাবি হচ্ছে অরুণাচল তাদের। হ্যাঁ,
আর হচ্ছে ভারত দাবি করে কি, ভারত হচ্ছে ম্যাকমোহন লাইন অনুযায়ী, ম্যাকমোহন লাইন অনুযায়ী অরুণাচল আসলে তাদের। তো এরপর এদের দুই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কি হয়, মানে বিভিন্ন ধরনের সংঘর্ষ তৈরি হয়। এর মধ্যে আরেকটা বিষয় খুব প্রভোগ করে, সেটা হচ্ছে 2012 সালে কে প্রেসিডেন্ট হয় বলেন? চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উনি যখন প্রেসিডেন্ট হন উনি এটাকে আরো বেশি ভাবে আঁকড়ে ধরেন যে না, মানে অরুণাচল আমাদের লাগবে, এবং বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি হয়। এখন চীনের এখানে আরো কিছু স্বার্থ রয়েছে, স্বার্থের মধ্যে একটা রয়েছে তিব্বতের, এই অরুণাচল যদি তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে তিব্বতের নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য সহজ হয়ে যায়, কারণ অরুণাচল যদি আস্তে আস্তে ভারতের ইনফ্লুয়েন্স বেশি থাকে তাহলে তিব্বত স্বাধীনতার জন্য বেশি দূর অগ্রসর হবে। আর একটা বিষয় রয়েছে, এই অঞ্চল দিয়ে কোন একটা নদী গেছে, কি ব্রহ্মপুত্র নদী, এই নদীর উজানে তারা বাঁধ বাঁধতেছে, মানে বাঁধ নির্মাণ করছে। তো এটা একটা মানে বিষয়, এবং এই অরুণাচল বা এই অরুণাচল সমস্যাটাকে কেন্দ্র করে তারা ভারতকে সবসময় কি করবে, চাপে রাখবে। এখন এই অঞ্চলে বেশ কিছু সংঘর্ষ তৈরি হয়, ওটা একটু দেখি। সংঘর্ষগুলো জাস্ট আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। সেটা হচ্ছে 1962 সালে একটা, মানে ইন্দোচীন যেটা যুদ্ধ, এই যুদ্ধটা এই অঞ্চলেও, মানে এই অঞ্চলেও হয় আসলে। সেটা হচ্ছে নামকাচু নদীর তীরে, নামকাচু নদীর তীরে, এই অরুণাচল অংশে আসলে। এবং তারা এই অঞ্চলের যে তাওয়াং, তাওয়াং অঞ্চল সেটা কি করে, দখল করে চীন। পরবর্তীতে যদিও এটা ছেড়ে দেয়, বাট এটা আসলে মানে ইন্ডিয়ার জন্য এক ধরনের পরাজয়। আর একটা 1975 সালে আবার সংঘর্ষ হয়, সেটা হচ্ছে তুলুং লাপাস সংঘর্ষ বলা হয় এদেরকে। এই সংঘর্ষটা হচ্ছে তুলুং লাপাস সংঘর্ষ। বোঝা গেল? এরপর সর্বশেষ 2020 সালে লাদাখ, লাদাখ সংকটের সময় সরাসরি এই অঞ্চলেও কি হয়, এই অঞ্চলেও নিরাপত্তা জোরদার করে, এই অঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়, দুই দেশই জোরদার করে আর কি। লাদাখ তো অন্যদিকে, তাই না? বাট লাদাখ সংকটের সময় এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়। হ্যাঁ, আরো কিছু বিষয় ছিল। আপনারা ওই যে আপনারা ব্রহ্মপুত্র নদের উজানে যে বাঁধ নির্মাণ, সেটার কথা যদি আমরা বলি, সেটা বলবো আমরা যে জলসম্পদ ও কৌশলগত প্রতিযোগিতা, এইভাবে বলা যায়, কৌশলগত প্রতিযোগিতা এই অঞ্চলকে ঘিরে। তো সেটা কি ব্রহ্মপুত্র অববাহিকায় পানির প্রবাহ পরিবর্তন, যেটা আর কি ব্রহ্ম ব্রহ্মপুত্রের অববাহিকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণ। এটাতে আরেকটা দেশ এফেক্টেড হবে, কোন দেশ বলেন? বাংলাদেশ। অরুণাচল কি এখন ইন্ডিয়াই রুল করছে, অরুণাচল তো ইন্ডিয়ার একটা স্বীকৃত রাজ্য, বাট এটার কেন গুরুত্ব, কারণ হচ্ছে এই বিষয়গুলো, বুঝতে পেরেছেন? এরপর আমরা আসি হচ্ছে আর একটা প্রবলেম, সেটা কি নাথুলা পাস। নাথুলা পাসটা কি বলেছিলাম, এটা সিকিম থেকে তিব্বতে যাওয়ার একটা কি পাহাড়ি পথ। এই নাথুলা পাস নিয়ে প্রথম সংঘর্ষ কত সালে হয়, 2017 সালে না? মানে এর আগে অনেকবার সংঘর্ষ হয়, 2017 সালে সম্ভবত একটা ঝামেলা তৈরি হয়। আচ্ছা, নাথুলা পাস নিয়ে যদি আমরা দেখি একটু, এটার সূচনাটা হচ্ছে, এটাও মূলত কার কার নিয়ে, ভারত ও চীন, এখানে দুইটা পক্ষ, ভারত ও চীনের মধ্যে বেশ কিছু মানে ব্যাপার রয়েছে, যার মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি, ভারতের এখানে সিকিম রাজ্য এবং সিকিমের মধ্যে কি রয়েছে, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যেটা বলে, চিকেন নেক্স। বোঝা গেল? তো চিকেন নেকটা কি ভারতের কৌশলগত খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এর সাথে ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্যের সংযোগ। ফলে নাথুলা পাসের এই অঞ্চলটা ভারত অন্যভাবে দেখবে, এখানে সামরিক উপস্থিতি রয়েছে ভারতের বিশাল বড়। তো এই নাথুলা পাস নিয়ে যে সংঘর্ষ, এটা প্রথম তৈরি হয় হচ্ছে 1967 সালে, নাথুলা সংঘর্ষ বলে এটা। প্রথম সংঘর্ষটা তৈরি হয় 1967 সালে, নাথুলা সংঘর্ষ বলা হয়। এখানে মূলত কি করেছিল 1967 সালে, ভারতীয় সেনারা এখানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে। কাঁটাতারের, আপনারা লেকচার মনোযোগ দিয়ে শোনেন একটু, তাহলে লেখাটাও বুঝতে পারবেন। কাঁটাতারের বেড়া দেয়।
এবং এইটাতে বাধা দেয় কি? এটাতে বাধা দেয় হচ্ছে চীনা বাহিনী, যে এই নাথুলা পাস অঞ্চলে কাঁটাতারের কোনো বেড়া দেওয়া যাবে না। কারণ চীনের তো এখানে ইন্টারেস্ট আছে, চীন আস্তে আস্তে নাথুলা পাস অতিক্রম করতে চায়, অতিক্রম করে আস্তে আস্তে যত বেশি সে সিকিমের কাছাকাছি আসতে পারবে এবং শিলিগুড়ি করিডোরের আশেপাশে আসবে, তত বেশি কি করতে পারবে, সামরিকভাবে ভারতের উপর একটা চাপ তৈরি করতে পারবে। এই 1947 সালের এই সংঘর্ষটাকে আরেকটা নামে বলা হয় চোলা সংঘর্ষ বলা হয়, চোলা সংঘর্ষ। বোঝা গেল? এখন কথা হলো এই নাথুলা পাস নিয়ে আসলে এর গুরুত্বটা আসলে কি। গুরুত্বটা হচ্ছে, এটা হচ্ছে তিব্বতের সাথে সরাসরি যোগাযোগ একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, যদি বলি আমরা, সেটা হলো এখান থেকে যে কোনো দেশ, ভারত এবং চীন, একজন আরেকজনের উপর কি করতে পারে, সামরিক নজরদারি করতে পারে। বোঝা গেল? একজন আরেকজনের উপর সামরিক নজরদারি তৈরি করতে পারে। এখানে সীমান্ত বাণিজ্য হয়। সো দুই দেশের জন্যই 2006 সাল থেকে, 2006 থেকে শুরু আসলে এখানে সীমান্ত বাণিজ্যটা। ফলে দুই দেশের কাছে কাছে এটা গুরুত্বপূর্ণ, এবং সিকিম সেক্টরে তুলনামূলক স্থিতিশীল হলেও এটা আসলে সামরিকভাবে সংবেদনশীল। ফলে নাথুলা পাসটাও দুই দেশের সম্পর্কে বারবার প্রভাব রাখে। বোঝা গেল? এরপর বাকিটুকু বানায় লিখতে পারবেন না? দুই দেশের এখানে আসলে ইন্টারেস্ট কি, পারবেন কিনা একটু বলেন। এরপর দেখেন কালাপানি। কালাপানির দ্বন্দ্বটা আসলে কার মধ্যে বলেন তো? ভারত ও নেপালের মধ্যে এই কালাপানি দ্বন্দ্বটা। এবং এটা সূত্র কিভাবে, মানে এই বিরোধের মেইন অঞ্চল, মানে কালাপানি একটা অঞ্চলের নাম, এটা আসলে বিরোধের কেন্দ্রটা হলো কালাপানি অঞ্চল, যেটা, এই কালাপানি কোন কোন সীমান্তের মধ্যে অবস্থিত? ভারত, নেপাল এবং চীন সীমান্তে অবস্থিত। এখন ঐতিহাসিক পটভূমি যদি দেখি এই কালাপানির, তাহলে একটা চুক্তির কথা আসে। এই চুক্তিটা কি বলেন? সুগৌলি চুক্তি। এই সুগৌলি চুক্তিটা হয়েছিল 1816 সালে। 1816 সালে কার কার মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভার্সেস নেপাল। এই দুইটা দেশের, মানে এই দুইটার পক্ষের মধ্যে ট্রিটি অফ সুগৌলি বলা হয়। এই চুক্তি অনুযায়ী, এই চুক্তি অনুযায়ী মহাকালী নদী, যেটা মহাকালী নদী, এই মহাকালী নদীকে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের সীমান্ত ধরা হয়। কোন সীমান্ত? নেপালের পশ্চিম সীমান্ত আসলে। নেপালের ক্ষেত্রে এটা যদি ধরি, তাহলে এটা পশ্চিম সীমান্ত ধরা হয়। এখন কথা হলো মহাকালী বিরোধটা আসলে কোথায় দুই দেশের মধ্যে? বিরোধটা আসলে মহাকালী নদীর উৎসটা আসলে কোথায়, উৎস কোথায়? এটা ভারত মনে করে একটা উৎস, নেপাল মনে করে একটা উৎস, এবং ওই অনুযায়ী কালাপানি অঞ্চলটাকে নিজেরা নিজেদের মতো দাবি করে। নেপালের দাবিটা কি? নেপালের দাবি হচ্ছে মহাকালী নদীর উৎস হচ্ছে তাদের লিম্পিয়াধুরা এলাকা। উৎস হচ্ছে কি? এই নদীর উৎস হচ্ছে লিম্পিয়াধুরা এলাকা। বোঝা গেল? ফলে এই লিম্পিয়াধুরা তো তাদের নেপালের মধ্যে অবস্থিত। ফলে মনে করে যে এই কালাপানি অঞ্চলটা আসলে নেপালের। আর ভারতের দাবি কি? ভারতের দাবি হচ্ছে এই মহাকালী নদীর উৎস আসলে, মানে ভিন্ন স্থানে, এবং ওই ভিন্ন স্থানটা কি সেটা আবার ভারত বলে না। উৎস বলে, মানে তারা বলে যে আসলে মহাকালী নদীর উৎস লিম্পিয়াধুরা না, অন্য কোন স্থান। এখন এই ভিন্ন স্থানটা কি, এটা কিন্তু ডিফাইন না, এটা আবার ভারত ডিফাইন করে না। ফলে তারা মনে করে যে যেহেতু ভিন্ন স্থান, এবং এই ভিন্ন স্থানটা তারা গেস করে হচ্ছে ভারতের উত্তরখণ্ডে, ভারতের উত্তরখণ্ড রাজ্যে। ফলে ভারত মনে করে যে কালাপানি অঞ্চলটা আসলে ভারতের, যেহেতু তাদের দাবি অনুযায়ী যে মহাকালী নদীর উৎস হচ্ছে লিম্পিয়াধুরা না, বরঞ্চ ভিন্ন কোনো স্থান, এবং ভিন্ন স্থানটা হচ্ছে ভারতের উত্তরখণ্ডে অবস্থিত। সো তারা দাবি করে যে এটা আসলে তাদের। বোঝা গেল? এখন সাম্প্রতিক যে এই কালাপানি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা কি ছিল, সাম্প্রতিক বিষয় যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে 2019 সালে, 2019 সালে কি করে ভারত একটা মানচিত্র প্রকাশ করে। মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্রে কি ছিল?
কালাপানিটাকে তাদের নিজেদের অংশ দেখায়, ভারতের অংশ দেখায়। অর্থাৎ কালাপানি কার, ভারতের অংশ হিসেবে দেখিয়ে ভারত একটা নিজেদের মতো করে মানচিত্র প্রস্তুত করে। বোঝা গেল? এইটাতে কি স্বাভাবিকভাবে নেপাল কি ক্ষুব্ধ হবে? নেপাল ফলশ্রুতিতে 2020 সালে নেপাল একটা মানচিত্র প্রকাশ করে, যেখানে তারা দেখায় যে কালাপানি, লিপু লেক এবং আরেকটা অঞ্চল কি, লিম্পুয়া, লিম্পুয়া ধুরা, লিম্পুয়া ধুরা, এই তিনটা অঞ্চল আসলে নেপালের অংশ। বোঝা গেল? এবং নেপাল শুধু এটা মানে এই মানচিত্রটা প্রকাশই করে না, তাদের কি সংবিধান সংশোধন করে এই মানচিত্রটা স্বীকৃতি দেয়। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছেন যে নেপাল এবং ভারত এটা নিয়ে বেশ নিজেদের মধ্যে বেশ সংকট। এখন এখানে আরো একটা ইস্যু আছে, সেটা হলো ভারত এই লিপুলেক নামে একটা পাস আছে বা একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চল থেকে একদম কৈলাস মানস সরোবর পর্যন্ত একটা সড়ক নির্মাণ করে। এটা একদম নেপাল ভাবে যে এটা একটা সার্বভৌমত্ব লঙ্ঘন তাদের। তাহলে ভারত কি করে, লিপুলেক থেকে কৈলাস এবং মানস সরোবর, এটা কি নাম জানেন তো, কৈলাস এবং মানস সরোবর, এই পর্যন্ত একটা পথ নির্মাণ করে। এবং এইটাকে নেপাল আবার মনে করে কি, নেপাল মনে করে তাদের কি, এটাকে মনে করে সার্বভৌমত্ব লঙ্ঘন। কারণ লিপুলেক, লিপুয়াধুরা এবং কালাপানি তাদের নিজেদের অঞ্চল। ক্লিয়ার? সো এই অঞ্চল নিয়ে আসলে দুই দেশের মধ্যে এখনো ঝামেলা রয়েছে। এবং এখানে আরেকটা স্টেক হচ্ছে কি, চায়না। চায়না কেন স্টেক? কারণ এই অঞ্চলটা হচ্ছে ত্রিসীমানায়, মোটামুটি চীন, ভারত এবং নেপালের ত্রিসীমানায়। ফলে মানে স্বাভাবিকভাবে ভারত যেখানে একটা স্টেক, সেখানে কি এইটা ওই যে সুগৌলি চুক্তি অনুযায়ী নেপাল দাবি করে তাদের এটা, যে মহাকালী নদীটাই হচ্ছে সীমানা। সো মহাকালী নদীর উৎস লিম্পুয়াধুরা, এটা নেপাল মনে করে। এই জন্য নেপালের কাছে মনে হয় যে এই কালাপানি অঞ্চলটা আসলে তাদের। ভারত মনে করে যে না, মহাকালী নদীর উৎস হচ্ছে ভারতের উত্তরখণ্ডে, ফলে এই কালাপানি অঞ্চলটা আসলে তাদের। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ পড়ানোর দরকার আছে বলেন তো? না, এটা তো পরীক্ষা আসার সম্ভাবনা নাই, সো এটা আমি আর পড়ালাম না। এখন আমরা দেখবো যে একটা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে 2026 সালের প্রেক্ষাপটে, 2026 সালের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় সামগ্রিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি, এটা একটা রচনা বা এটা একটা নোট আর কি। দক্ষিণ এশিয়ার সামগ্রিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি, এটা নিয়ে যদি আপনাদের প্রশ্ন আসে, লিখতে পারবেন কিনা? ওকে, তাহলে এই অঞ্চলের মানে টোটাল যে পিস এন্ড সিকিউরিটি, এটা যদি আমি কয়েকটা পয়েন্টে আপনারা লিখে দেই, আপনারা ওগুলোকে এক্সটেন্ড করতে পারবেন কিনা, ওগুলোকে আরেকটু বড় করবেন। আমি মূলত থিমগুলো লিখলাম। আচ্ছা, এটা একটা নামাজের ব্রেক দেবো? এখন নামাজের ব্রেক দেবো না আরেকটু পরে? এখন দেই, তাই না? আরেকটু পরে নামাজ কয়টায়? 45-এ নামাজ, 45-এ ব্রেক দেবো। এই কোশ্চেনটা রেডি করি আমরা। তাহলে দক্ষিণ এশিয়ার সামগ্রিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে দেখবো যে প্রথম পয়েন্ট যদি আমি বলি, বলেন, সেটা হচ্ছে এটা এই অঞ্চলে একটা ভূ রাজনৈতিক গ্রে জোন তৈরি হয়েছে, আফসা জোন, গ্রে জোন ও পারমাণবিক প্রতিযোগিতা আছে আর কি এই অঞ্চলে। প্রতিযোগিতা বানানে রস্বইকার, ভুলে কেন জানি দীর্ঘইকার দিয়ে ফেলছে আর কি, এটা একটু। আচ্ছা, এই ভাই রিয়াকশন দিয়ে না, এটা আসলে অনেকের মনোযোগ বিচ্যুতি ঘটায়। দেখেন, ভূরাজনৈতিক গ্রে জোন এবং পারমাণবিক প্রতিযোগিতাটা কিভাবে, সেটা হলো, গ্রে জোনটা কি আসলে বলেন তো? এটা হলো সরাসরি যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধ অবস্থা বিরাজ করা আর কি, কিন্তু যুদ্ধ অবস্থা
এটা আসলে গ্রে জোন। এই অঞ্চলে সবসময় দেখা যায় যে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। তো এই জিনিসটাকে বলা হচ্ছে গ্রে জোন ওয়ারফেয়ার। ঠিক আছে, রচনা না, মানে আমি আমি রচনা তৈরি করে দিচ্ছি। আপনারা রচনা বলতে খালি ওই বাংলা ইংরেজির 50 মার্ক 40 মার্কের রচনাই বুঝায় না, যে কোনো বিষয়ে 15 মার্কের রচনা তৈরি করতে পারে। নোট নোটটাই হচ্ছে রচনা আর কি। আপনারা এখানে যেভাবে আসুক এইভাবে যেন উত্তর করতে পারেন। এখন দেখেন পারমাণবিক, এটা একটা বিষয় যে গ্রে জোনটা আসলে কি, এই অঞ্চলে একটা গ্রে জোন সবসময় তৈরি হয়। এবং পারমাণবিক একটা প্রতিযোগিতা আছে, সেটা হলো 2026 সালের শুরুর দিকে, শুরুতে যেটা হচ্ছে পাকিস্তান তাদের যে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এটার সংখ্যা বাড়িয়েছে। একটা তথ্য আছে এরকম যে 2026-এর শুরুতে পাকিস্তান কি করে, তাদের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেটা, এটা বৃদ্ধি করে আর কি। ঠিক আছে, এবং এই ব্যালিস্টিক মিসাইল কি করে, এটা স্বাভাবিকভাবে ইন্ডিয়ার জন্য খুব খারাপ। ইন্ডিয়া কি করবে, এটাকে প্রোটেস্ট করবে, তাই না? আবার এই অঞ্চলে আরেকটা যুদ্ধ অবস্থা আছে, সেটা হচ্ছে, সেটা আসলে পক্ষ পাকিস্তান না, সেটার পক্ষ হচ্ছে ভারত আর হচ্ছে চীন। সেটা অনেকটা কোল্ড ওয়ারের মতো। আপনারা দেখেছেন কিনা, যে কোনো ফ্রন্টে, ভারত এবং পাকিস্তানের যে কোনো ফ্রন্টে, সেটা যদি চীনের সমস্যা নাও হয়, তাহলে কি করে, চীন চলে আসে। ভারত যেখানে সম্পর্কিত সেখানে চীন চলে আসে। এটাই তো আসলে কি, ভারত এবং চীন কোল্ড ওয়ারের মতো, তাই না? যেমন আফগান পাকিস্তান যুদ্ধে এখন আফগানিস্তানের পক্ষে কে আছে? ভারত। চীনও সম্ভবত আফগানিস্তানের পক্ষে, হ্যাঁ, চীন ও ভারত দুইটাই এই জায়গায় তারা এক। বাট ওভারঅল এই অঞ্চলে ভারত ও চীনের মধ্যে একটা কি আছে, কোল্ডার। সেটা হিমালয় থেকে শুরু করে একদম ভারত মহাসাগর পর্যন্ত। এটার মানে পরিধি আমরা বলতে পারি যে হিমালয় থেকে শুরু করে কোন পর্যন্ত, ভারত মহাসাগর পর্যন্ত। যেমন কি হিমালয়ে চীনের কি আছে, হিমালয়ান কোয়াড আছে। ভারত মহাসাগরে ভারত কি কোয়াডের অংশ? বোঝা গেল? আবার ভারত মহাসাগরে চীনের কি আছে বলেন তো? ম্যারিটাইম সিল্ক রুট একটা প্রজেক্ট রয়েছে, বা স্ট্রিং অফ পার্লস, পার্ল অফ স্ট্রিংস, সরি, পার্ল, না এটা কি বলে, স্ট্রিংস অফ পালি তো বলে, স্ট্রিংস অফ পার্ল, মুক্তার মালা। ওই যে হাম্বানটোটা বন্দর থেকে শুরু করে পুরো বিষয়টাকে নিয়ে এখানে চীনের একটা সামরিক উপস্থিতিও রয়েছে, ফলে এখানে অল টাইম একটা কোল্ড ওয়ার বা যুদ্ধ অবস্থা থাকে। এরপর যদি আমরা দেখি 2 নম্বর কি, সেটা হলো অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সরকার পরিবর্তনের ঝুঁকি এই দক্ষিণ এশিয়ার অঞ্চলে রয়েছে। তাহলে কি বলা যায়, যে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, ইনস্টেবিলিটি, ও সরকার পরিবর্তন, সরকার পরিবর্তনের ঝুঁকি। ঘন ঘন সরকার পরিবর্তন হলে বা বিপ্লবের মাধ্যমে, হ্যাঁ, সরকার পরিবর্তন হলে কি হয়, অভ্যন্তরীণ রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় না? যেমন 2026 সালে কি বলবেন, এখানে অবশ্যই আনবেন কি, বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনের পর এই অঞ্চলের রাজনীতি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? 2025 বা 24-এর আগে যে রাজনীতি ছিল সেই রাজনীতি কি এখন আছে বলেন? আর একটা কি, 2026-এ নেপালের নির্বাচন আছে না? তারপর শ্রীলঙ্কার কি আছে, পরিবর্তিত সরকার। হ্যাঁ, তো দেশগুলোর মধ্যে একটা আরেকটার মধ্যে আন্তঃসম্পর্ক চেঞ্জ হয়ে যায় এই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সরকার পরিবর্তনের কারণে। ফলে এই অঞ্চলে নিরাপত্তা এবং শান্তির একটা বারবার শিফটিং হয়, আপস এন্ড ডাউনস হয়। এরপর আরেকটা যদি আমরা বলি, সেটা হলো নতুন ফ্রন্টের নিরাপত্তা হুমকি। যদি বলি আমরা এইভাবে, নতুন ফ্রন্টের নিরাপত্তা হুমকি, এটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, এই নতুন ফ্রন্টটা কি বলেন, সাইবার ও তথ্যযুদ্ধ বলা যায়, সাইবার ও তথ্যযুদ্ধ। আপনারা দেখেছেন মানে গত 2 বছরে যেটা হয়েছে, এই অঞ্চলে প্রচুর পরিমাণ মিস ইনফরমেশন, প্রচুর মিস ইনফরমেশন, এক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা, কৃত্রিম মানে বিভিন্ন ধরনের। তাহলে মিস ইনফরমেশন একটা বিষয়। তারপর কি,
সাম্প্র সাম্প্রদায়িক উস্কানি বলা যায় না। তারপর কৃত্রিম দাঙ্গা পরিস্থিতি তৈরি করে, মানে বিভিন্ন ভিডিও তৈরি করছে না যে মুসলিমদের বাড়িতে হিন্দুরা আগুন দিচ্ছে, হিন্দুদের বাড়িতে মুসলিমরা আগুন দিচ্ছে, এই ধরনের বেশ কিছু বিষয় না। So, এই বিষয়গুলো এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য ঝুঁকি কিনা বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সাইবার স্পাইনাস, যেটা আর কি সাইবার হামলা। এক দেশ আরেকটা দেশের কি বিভিন্ন তথ্য চুরি করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ যে সাইবার স্পেস রয়েছে সেইগুলো দখলে নেওয়ার একটা প্রবণতা, এই বিষয়গুলো কাজ করছে। সো এটা একটা হুমকি এই অঞ্চলের। আরেকটা বিষয় যদি আমরা দেখি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রাকৃতিক সম্পদ ও ভূরাজনৈতিক অর্থনীতি। ভূরাজনৈতিক অর্থনীতি এইটা আসলে দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় কি ধরনের একটা ফ্যাক্টর, সেটা হলো আমরা জানি এখানে কি আছে, একটা হাইড্রো পলিটিক্স রয়েছে। হাইড্রো পলিটিক্স নাম তো শুনেছেন, কি জল রাজনীতি। এটা কি ধরনের বিষয় বলেন তো? এই যে কে কার ওপর বাদ দিবে, যেমন যেমন কি ভারত এবং চীন, তাদের মধ্যে কি রয়েছে, ব্রহ্মপুত্র নদকে নিয়ন্ত্রণ, বা এই নদের ব্রহ্মপুত্র নদের পানির অববাহিকা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এর ফলে কি হবে, চীন যদি এটা নিয়ন্ত্রণ করে ভারত সাফার হবে, ভারত সাফার হলে এটা একদম ভাটির দেশ কি আমরা বাংলাদেশ, বাংলাদেশ আরো বেশি সাফার হবো। তারপর আরেকটা আমাদের চুক্তি নবায়ন করতে হবে, এটা কি গঙ্গা পানি বন্টন চুক্তি, এইটার আসলে নবায়ন হবে কিনা, এটা নিয়ে দুই দেশের মধ্যে শান্তির একটা ব্যাঘাত ঘটতে পারে। কার কার মধ্যে বলেন তো? বাংলাদেশ এবং ইন্ডিয়া। এরপর তিস্তা মহাপরিকল্পনা, এইটা এই অঞ্চলে কি করতে পারে, শান্তি ও নিরাপত্তা একটা ফ্যাক্টর হতে পারে। যে তিস্তা মহাপরিকল্পনাটা চীনকে দিলে কি হবে, চীনই তো করার কথা তাই না, তাহলে ভারত মনক্ষুণ্ণ হবে। চীন তিস্তার কৌশলগত অবস্থান কোথায় বলেন তো? চিকেন নেকের খুব কাছাকাছি, ফলে এখানে মানে এখানে ভারত কখনোই মানতে চাইবে না যে চীনের উপস্থিতি থাকুক, কারণ এটা চিকেন নেকের খুবই কাছাকাছি। তারপর যেমন কি আছে এই অঞ্চলে আরেকটা বিষয় রয়েছে, অর্থনীতি যেহেতু আসছে, ঋণের ফাঁদ। ঋণের ফাঁদটা অলরেডি কাকে গ্রাস করছে? চীন শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে তাদের হাম্বানটোটা বন্দর থেকে শুরু করে আরো অনেক, মানে হোয়াইট এলিফ্যান্ট অনেক প্রজেক্ট করেছে, ফলে শ্রীলঙ্কাকে অনেকটা চীনের মানে ঋণের ফাঁদে পড়ে গেছে। ফলে এটা ওই অঞ্চলের কি একটা শান্তি ও নিরাপত্তার হুমকি বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। বোঝা গেল। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে আমরা এই প্রশ্নটা শেষ করব, সেটা হচ্ছে কি সন্ত্রাসবাদের বিবর্তন ও আন্তঃসীমান্ত অপরাধ। সন্ত্রাসবাদের বিবর্তন ও আন্তঃসীমানা বিরোধ। এই আন্তঃসীমানা বিরোধের মধ্যে কি আছে, অসংখ্য বিরোধ আপনারা জানেন, নাথুলা পাস, ডোকলাম, কাশ্মীর, সব বিষয়গুলো রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত। সো ওই বিষয়গুলো তো আপনারা লিখতেই পারবেন তাই না। আমি সন্ত্রাসবাদের বিবর্তনটা একটু বলি। সন্ত্রাসবাদের বিবর্তন কি, সম্প্রতি এই অঞ্চলে কি হচ্ছে, আইএস খোরাসান এবং টিটিপি তেহরিক তালেবান পাকিস্তান, তাই না, এইটা নিয়ে আফগানিস্তান থেকে মানে পাকিস্তানের মধ্যে যুদ্ধই হয়ে যাচ্ছে। মানে সন্ত্রাসবাদ নিয়ে তো একটা যুদ্ধ হচ্ছে আফগানিস্তান এই অঞ্চলে। এই দুটা জঙ্গি গোষ্ঠীকে কথিত আছে যে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোকে প্রভাব বিস্তারে সহযোগিতা করছে কে, আফগানিস্তান। ফলে পাকিস্তান এবং ভারতে কি হচ্ছে, নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। হ্যাঁ, এই আর আর একটা পয়েন্ট, আর একটা বিষয় বলবো, সেটা হলো গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট, এই গোল্ডেন ক্রিসেন্ট কোনটা বলেন তো? এই যে আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, এই অঞ্চলে কি মাদকের বিস্তার, এই মাদকের বিস্তার গোল্ডেন ক্রিসেন্টকে দিয়ে, মানে আন্তঃসীমান্ত যে এই অঞ্চলটা দিয়ে মাদকের বিস্তার এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য একটা বাধা। এখন আমরা কি পড়বো, ভারত ও চীন সম্পর্ক। আমার কাছে মনে হচ্ছে এই এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে, ভারত চীন সম্পর্ক। এর অলরেডি অনেক কিছু আমরা পড়ে ফেলছি তাই না। ভারত চীন, হ্যাঁ, ভারত চীন সম্পর্ক অলরেডি আমরা অনেকগুলা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে পড়েছি। ভারত চীন সম্পর্কটাকে আমরা আসলে তিনটা পয়েন্টে, মানে তিন ভাবে বলবো আর কি।
একটা কি, এটা হচ্ছে একটা প্রতিযোগিতার সম্পর্ক। কি বলবো, একটা প্রতিযোগিতার সম্পর্ক। আর একটা বলা যায় যে ভারত চীন সম্পর্কটা অনেকটা সহযোগিতার সম্পর্ক। আর একটা কি বলা যায় বলেন, মেইন পয়েন্ট যেটাতে আসে সবার ঝামেলা হবে, কি সংঘাতের সম্পর্ক। তাহলে প্রতিযোগিতা, সহযোগিতা এবং সংঘাত, বোঝা গেছে? আপনারা শুরুতে এইভাবে লিখতে পারেন যে ভারত চীন সম্পর্কটাকে আমরা এভাবে মূল্যায়ন করতে পারি যে এই সম্পর্কটা একই সঙ্গে প্রতিযোগিতার, সহযোগিতার এবং সংঘাতের। তারপর শুরু করলেন আপনার কথাবার্তা, ঠিক আছে? তাহলে ভারত চীন সম্পর্কে কোন কোন পয়েন্টগুলো আমরা দেখব? ভারত এবং চীন যে সীমান্ত, এই সীমান্তটা কত, হ্যাঁ আমরা আসছি, ওগুলো আমরা বলবো। তাহলে এই সীমান্তটা মধ্যে প্রায় অনিস অনিষ্পত্তি রয়েছে প্রায় 3,488 কিলোমিটার। 3,488 কিলোমিটার কি রয়েছে, অনিষ্পত্তি রয়েছে। সো এইটা তাদের মধ্যে একটা কি ঝামেলা, যার মধ্যে ভারত এবং চীনের মধ্যে একটা সীমান্ত রেখা রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা আমি আর ডিটেলস লিখলাম না, এলএসি নামে পরিচিত। সো এটা নিয়ে দুই দেশের মধ্যে কি রয়েছে, বিরোধ রয়েছে। তারপর আরেকটা বিরোধের জায়গা কি বলেন, আকসাই চীন। এবং আকসাই চীনটা কোন সেক্টরে বলেন তো? ভারত চীন সীমান্তের পশ্চিম সেক্টরে। আর পূর্বে রয়েছে কি, অরুণাচল। আর মাঝামাঝি কি রয়েছে, মাঝামাঝি রয়েছে অনেকগুলো, যেমন কি নাথুলা পাস, তারপর ডোকলাম, এগুলো হচ্ছে মাঝামাঝি। তো পশ্চিম সেক্টরে আকসাই চীন, পূর্ব সেক্টরে বড় বাধা হচ্ছে অরুণাচল, দুই দেশের মধ্যে ঝামেলা। তারপর দুই দেশের সম্পর্কটা প্রথম অবনতি হয় কোন যুদ্ধের মাধ্যমে বলেন তো? ইন্দো সাইনো ইন্ডিয়ান যেটা ইন্দো চীন যেটা বলে, সাইনো ইন্ডিয়ান ওয়ার। এই যুদ্ধের মাধ্যমে আস্থার শুরু, আস্থাহীনতার শুরু, আস্থাহীনতার শুরু, যেটা কিনা সর্বশেষ ডেভেলপমেন্ট ছিল 2020 সালে গালওয়ান যুদ্ধ। ঠিক আছে, গালওয়ান উপত্যকায় দুই দেশ সর্বশেষ যুদ্ধে জড়িয়ে পড়ে। সো এইটা হলো তাদের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সীমান্ত বিরোধ। এর পাশাপাশি যদি আমরা দেখি যে প্রতিযোগিতাটা আসলে কি, 2 নম্বর, সেটা হচ্ছে কৌশলগত ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। যদি বলি ভূ রাজনৈতিক কি প্রতিযোগিতা, সেটাতে আমরা দেখব কি কি। সেটা হলো প্রথম পয়েন্ট যে দক্ষিণ এশিয়ার রাজনীতি কে কন্ট্রোল করবে। এটা নিয়ে ভারত এবং চীনের মধ্যে প্রতিযোগিতা আছে না? দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া অন্যান্য দেশগুলোতে কার প্রভাব থাকবে, এইটা নিয়ে কি আছে, ভারত এবং চীনের মধ্যে বিশাল দ্বন্দ্ব। এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতি, ইন্দো প্যাসিফিক অঞ্চল রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে কি রয়েছে, প্রতিযোগিতা রয়েছে। এখন যেগুলো বলবো এগুলো কিন্তু সংঘর্ষ না বা সহযোগিতাও না, এগুলো কি প্রতিযোগিতা। ঠিক আছে, এরপর চীনের কি রয়েছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট যেটা বিআরআই, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কি অবকাঠামোতে বিনিয়োগ করছে চীন। তারপর চীনের কি রয়েছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এইটা অঞ্চলে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর অঞ্চল দিয়ে, এই গিলগিট বাল্টিস্তান এই অঞ্চল দিয়ে কি করছে, একটা ইকোনমিক করিডোর করছে চায়না। সো এটাও ভারতের একটা প্রতিযোগিতা। সো ভারত আবার এটার পাল্টা হিসেবে কি আছে ভারতের, ভারত হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, এর মাধ্যমে ভারত কার কার সাথে যুক্ত হয়েছে বলেন তো? যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। এবং ভারতের আরেকটা নীতি রয়েছে, ভারতের আরেকটা নীতি রয়েছে, সেটা বলে লুক ইস্ট পলিসি। লুক ইস্ট পলিসি অর্থাৎ চায়নাকে যে তারা একটা প্রতিযোগী মনে করে বা গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে বা কৌশলগতভাবে তাদের সঙ্গে যে একটা কম্পিটিশন, এটাকে তারা গুরুত্ব দেয়, তাদের একটা ফরেন পলিসি হচ্ছে লুক ইস্ট পলিসি। বোঝা গেল? এখন আসেন 3 নম্বর পয়েন্ট যদি বলি এই দুই দেশের ভারসাম্যের, সেটা হলো অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক ভারসাম্যহীনতা, এইটা বলা যায় দ্বিতীয় কারণ। সেটা কি, দুই দেশের মধ্যে কি বিশাল পরিমাণ বাণিজ্যিক ভারসাম্য রয়েছে, তাই না? চীন থেকে ভারতে প্রচুর পরিমাণ আমদানি হয়, বাট চীনে ভারতের পণ্য খুব কম পরিমাণ কি হয়, রমদানি হয়, মানে রপ্তানি হয়। তাহলে চীনের রপ্তানি ভারতে কোথায়, ভারতে বেশি, বাট ভারতের কম। সো
এখানে একটা ট্রেড ডেফিসিট হয়, বাণিজ্য ঘাটতি তৈরি হয়। তার মানে কি ভারতের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। সো এটাও দুই দেশের মধ্যে একটা সম্পর্কের মানে একটা প্যারামিটার বা একটা অংশ বলা যায়। তারপর 2020 সালে ভারত একটা ঘটনা ঘটিয়েছিল, সেটা হলো ভারত চীনের বহু চীনা অ্যাপ্লিকেশন এটা নিষিদ্ধ করে না, মনে আছে? একদম টিকটক থেকে শুরু করে আরো কি কি জানি। এবং টেলিকম খাতে বিধিনিষেধ আরোপ করে। চীন নিয়ন্ত্রিত বা চীনের যেগুলো মানে টেলিকম খাত আছে সেগুলোতে বিধিনিষেধ আরোপ করে। এটা একটা বিষয়। তারপর ভারতের এখানে কি আছে, ভারতের একটা পলিসি রয়েছে, ভারত চীনের মতো মেক ইন ইন্ডিয়া পলিসি গ্রহণ করে, মেক ইন ইন্ডিয়া। বোঝা গেল? তো এটা ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক ভারসাম্যহীনতা। এখন এখানে আপনারা যেটা করবেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ কতটুকু এটা লিখতে পারবেন না? এটা একটু নেটে সার্চ টার্চ দিয়ে দেখে নিবেন। পারবেন কিনা বলেন। এখন দেখেন তিব্বত ও দালাই লামা ইস্যু। তিব্বত ও দালাই লামা ইস্যু নিয়ে কি স্বাভাবিকভাবে যে 1959 সাল থেকে দালাই লামাকে কার আশ্রয় দিয়েছে? ভারত। ওই সময় যে দালাই লামা ছিলেন তার নাম কি? তেনজিং গ্যাতসো। তাই না? কোথায় উনি 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 কোথায় আশ্রয় লাভ করে? ধর্মশালায়। ভারতের ধর্মশালায় আশ্রয় দিয়েছে। সো এইটা নিয়ে দুই দেশের মধ্যে একটা অসন্তোষ রয়েছে, চীন এটা কোনোভাবে পছন্দ করে না। আবার চীন কি করে, অরুণাচলকে তাদের মনে করে, অরুণাচলকে কি মনে করে তারা? সাউথ তিবেত বা দক্ষিণ তিব্বত মনে করে। সো এটা একটা বিষয়। এরপর এই দালাই লামা ইস্যুতে আপনারা আরো বেশি লিখতে পারবেন। তারপর পানি রাজনীতি, জল রাজনীতি বা হাইড্রো ডিপ্লোমেসিও বলা যায়, পানি কূটনীতি। এইটা আমি এর আগে লিখে দিয়েছি, ওখান থেকে বিস্তারিত লিখবেন। এখন আসেন সহযোগিতার ক্ষেত্র কি। সহযোগিতার ক্ষেত্র এক ভাই অলরেডি কমেন্ট করছেন, থ্যাংক ইউ। সহযোগিতার ক্ষেত্র হচ্ছে দুই দেশ এরকম একই প্ল্যাটফর্মে কাজ করছে, মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিক প্ল্যাটফর্মে কাজ করছে, এরকম একটা কি বলেন তো, ব্রিক্স। ব্রিক্স প্ল্যাটফর্মে দুই দেশই কাজ করছে, সো এইটা তাদের মধ্যে একটা সহযোগিতার ক্ষেত্র। আবার দুই দেশ হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সেখানেও আছে। এবং ব্রিক্স এর ব্যাংকের নাম কি বলেন তো? এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। সো এখানেও দুই দেশ একে অপরের সঙ্গে নিজেদের পারস্পরিক যে বাণিজ্য সংস্কার উন্নয়ন এগুলো বিষয়ে কাজ করছে, বা তাদের মধ্যে একটা সহযোগিতামূলক সহাবস্থান আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই বিষয়গুলো ভারত চীন সম্পর্কের মধ্যে আনলেই হবে। এখন আমরা আসবো হচ্ছে দক্ষিণ চীন সাগর সংকট। এখন কি দেখবো বলেন? দক্ষিণ চীন সাগর সংকট। দক্ষিণ চীন সাগরে কি আছে? শুরুতে যদি আমরা দেখি যে দক্ষিণ চীন সাগরের গুরুত্বটা আসলে কি, গুরুত্বটা আসলে কি, সূচনাতে মানে শুরুতে আপনি লিখবেন যে দক্ষিণ চীন সাগরে আসলে গুরুত্বটা কি। এটার গুরুত্ব হচ্ছে প্রতি বছর এখানে বাণিজ্য হয় কত টাকার? 3.36 ট্রিলিয়ন ইউএসডি এর আন্তর্জাতিক বাণিজ্য হয়। বুঝতেই পারছেন যে $3.36 ট্রিলিয়ন ইউএসডির, ট্রিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য এই দক্ষিণ চীন সাগর দিয়ে হয়। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক রুট। বোঝা গেল? তারপর চীনের মোট আমদানির কত পার্সেন্ট হয় এই অঞ্চল দিয়ে? 80% এই অঞ্চল দিয়ে, এই দক্ষিণ চীন সাগর দিয়ে হয়। তারপর চীনের মোট বাণিজ্যের, চীনের মোট বাণিজ্যের 40% এই দক্ষিণ চীন সাগর দিয়ে হয়। এরপর যদি এখানকার প্রাকৃতিক সম্পদের কথা বলি, তাহলে এখানে মজুদ রয়েছে, মজুদ রয়েছে কত তেলের মজুদটা বলি, সেটা হচ্ছে 11 বিলিয়ন ব্যারেল। এবং গ্যাসের কথা যদি বলি, প্রায় 192
টিসিএফ, ট্রিলিয়ন কিউবিক ফিট, এটা ইংরেজিতে লিখলাম টিসিএফ, ট্রিলিয়ন কিউবিক ফিট। বুঝা গেছে? সো বোঝা যায় যে এই দক্ষিণ চীন সাগরের গুরুত্বটা আসলে কি। এখন আমরা দেখবো আসলে বিরোধ আসলে কোথায়, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধটা আসলে কি, বিরোধ কোথায়। বিরোধ মূলত তিনটা ইস্যু নিয়ে। কয়টি বিষয়ে? তিনটে বিষয়ে বিরোধ। এক নম্বর হচ্ছে দ্বীপগুলোর মালিকানা। এখানে দক্ষিণ চীন সাগরে বেশ কিছু দ্বীপ আছে, প্যারাসেল দ্বীপপুঞ্জ, তারপর কি স্পার্টলি দ্বীপপুঞ্জ, স্কারবরো দ্বীপপুঞ্জ, এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে এটা একটা বিরোধের কারণ। দুই নম্বর রয়েছে কি, সমুদ্র সীমা। সমুদ্র সীমা যেটাকে আমরা বলি ইইজেড। ইইজেড তে পূর্ণরূপ কি বলেন? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। সমুদ্রের সীমা মানে সমুদ্রের যে আন্তর্জাতিক আইন আছে আনক্লোজ, এটা অনুযায়ী প্রত্যেকটা দেশের একটা সমুদ্র সীমা নির্ধারণ করা আছে। তো এটাও একটা বিরোধের কারণ। আর একটা হচ্ছে প্রাকৃতিক, এখানে যে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। বোঝা গেল? এই তিনটা আসলে দক্ষিণ চীন সাগরের বিরোধের মূল কারণ। এরপর দেশগুলো কি কি, এই অঞ্চলে বিরোধের দেশসমূহ কি কি, আমি দেশগুলোর নাম সংক্ষেপে লিখলাম। একটা কি চায়না, একটা কি ভিয়েতনাম, একটা কি ফিলিপিন্স, এরপর আর একটা কি তাইওয়ান, এরপর যদি বলি মালয়েশিয়া, আর একটা হচ্ছে ব্রুনেই। So, এই দেশগুলো একটা দেশ আর একটা দেশের সঙ্গে বিরোধে জড়িত। বোঝা গেল? এখন আসেন যে বিতর্কিত দ্বীপ, সেগুলো নিয়ে একটু বলি। বিতর্কিত দ্বীপপুঞ্জ সমূহ। তাহলে বিতর্কিত দ্বীপপুঞ্জগুলো আসলে কি? প্রথমটা হচ্ছে প্যারাসেল। প্যারাসেল, প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে কার কার মধ্যে ঝামেলা বলেন? চীন এবং ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব। দুই দেশই দাবি করে যে এই দ্বীপপুঞ্জ আসলে তাদের। বোঝা গেল? সেনকাকু এখানে না, সেনকাকু হচ্ছে জাপানের সঙ্গে, ওইটা আলাদা। প্যারাসেলের সঙ্গে দ্বন্দ্ব কার? প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে চীন এবং ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব। এটা আসলে 1974 সালের আগ পর্যন্ত ভিয়েতনামের আগে দখলে ছিল, বাট চীন কি করে, চীন এটা 1974 সালে দখলে নেয়, ভিয়েতনামের কাছ থেকে কেড়ে নেয় মূলত। এবং বর্তমানে এটা আসলে চীনের হাতেই নিয়ন্ত্রিত আছে। এরপর দুই নম্বর দ্বীপ যদি বলি, সেটা কি? প্যারাসেল তো দেখলাম, স্পার্টলি। স্পার্টলি দ্বীপকে যদি বলি, স্পার্টলি দ্বীপ হচ্ছে সবচেয়ে জটিল, সবচেয়ে জটিল অবস্থায় রয়েছে। কারণ এই দ্বীপ নিয়ে মোটামুটি মানে 4-5টা দেশ দাবি করে। এই দেশ, এই এই দ্বীপ দাবি করে হচ্ছে, মানে এই স্পার্টলি দ্বীপপুঞ্জ দাবি করে হচ্ছে চীন, তারপর হচ্ছে ভিয়েতনাম, ফিলিপাইন, আমি সংক্ষেপে লিখলাম, আপনারা পূর্ণ লিখে নিয়েন। তারপর কি মালয়েশিয়া, আর হচ্ছে ব্রুনাই। তারা সবাই দাবি করে যে স্পার্টলি দ্বীপ হচ্ছে তাদের অংশ। ঠিক আছে? এরপর আর একটা রয়েছে স্কারবরো দ্বীপপুঞ্জ। স্কারবরো, স্কারবরো নিয়ে যেটা হলো চীন এবং ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব, চীন এবং ফিলিপাইনের মধ্যে দ্বন্দ্ব, এবং দুই দেশে দাবি করে যে এটা আসলে তাদের। যদিও এই দ্বীপপুঞ্জটা ফিলিপাইন থেকে কত কিলোমিটার দূরে জানেন? ফিলিপাইনের মাত্র 100 মাইলের মধ্যে, 100 মাইল দূরে। আর হচ্ছে চীন থেকে 500 মাইল দূরে। বাট তারপরেও চীন আসলে কাউকে দিতে চায় না। ওকে, এরপর হচ্ছে এই দক্ষিণ চীন সাগর পড়তে গেলে অবশ্যই একটা পয়েন্ট পড়তে হবে, সেটা কি? অবশ্যই পড়তে হবে 9 ড্যাশ লাইন। কি 9 ড্যাশ লাইন? তাহলে 9 ড্যাশ লাইনটা কি আসলে বলেন? 9 ড্যাশ লাইনটা আমরা আগে পড়বো। এইটা অনুযায়ী চীন দাবি করে, চীন দাবি করে 90% এলাকা, দক্ষিণ চীন সাগরের 90% এলাকা তাদের। বোঝা গেল? তারা একটা মানচিত্র প্রকাশ করে যেটা কিনা 1947 সালে, এটার ভিত্তি হচ্ছে 1947 সালে প্রকাশিত যে মানচিত্র,
সেই মানচিত্র অনুযায়ী তারা দাবি করে। মানচিত্রে একটা মজার বিষয় রয়েছে, সেটা হলো প্রত্যেক দেশ তাদের নিজেদের মতো করে মানচিত্র প্রকাশ করে, ঠিক আছে? যেমন ভারত কালাপানিকে নিজের দেশে দেখা একটা মানচিত্র প্রকাশ করছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে মানচিত্র দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন অঞ্চলটা কাদের, বিশেষ করে যেগুলো বিরোধপূর্ণ অঞ্চল। এখন কথা হলো, এই বিরোধের আন্তর্জাতিক আইনে ব্যাখ্যাটা আসলে কি, আন্তর্জাতিক আইন কি বলে, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে কিছু মামলাও হয়েছিল এবং সেগুলোর কিছু রায়ও আছে। সেটা যদি আমরা বলি আন্তর্জাতিক আইন ও রায়, সেটা হলো 1982 সালের একটা কনভেনশন আছে, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ সি। এটা কি পুরোটা লেখার দরকার আছে? এটা তো আপনারা বের করে নিতে পারবেন, আনক্লোজ যেটা বলে, ঠিক আছে? এই 1982 সালে স্বাক্ষরিত ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা লস অফ সি, এইটা অনুযায়ী উপকূলবর্তী যে কোনো দেশের উপকূলবর্তী দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কতটুকু বলেন তো? এটা তো আমাদের সঙ্গেও জড়িত, আমরাও বঙ্গোপসাগর এটা পাই, নটিক্যাল 200 নটিক্যাল মাইল। এই অনুযায়ী আসলে মেইন সমাধানটা হওয়া উচিত। এরপর গেলে সেটা কি, গ্লোবাল কমন্স বা সবার জন্য সমান। এই 200 নটিক্যাল মাইলের পর বাকিটা সবার জন্য সমান। তো এইটা অনুযায়ী 2013 সালে কি করে, ফিলিপাইন চীনের বিরুদ্ধে একটা মামলা করে। ফিলিপাইন মামলা করে কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে তে। ও সরি সরি সরি, এটা আইসিজে তে না, এই মামলাটা হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পিসিএ। পিসিএ হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেটা বাংলায় বলে স্থায়ী সালিসি আদালত, ঠিক আছে? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এখানে মামলা করে এবং মামলার রায় দেয় কি, 2016 সালে রায় হয়। রায় হচ্ছে চীনের 9 ড্যাশ লাইনকে, 9 ড্যাশ লাইনকে অবৈধ ঘোষণা করে। বাট চীন কি এটা মানে বলেন? চীন এই রায় মানে না। এবং পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বলে আনক্লোজ অনুযায়ী সব দেশ সবার কি করবে, সব দেশ সবার সীমানা মেনে নিবে, 200 নটিক্যাল পর্যন্ত সবার এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকবে, এর বাইরে কেউ কারো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। বুঝা গেল? তারপর এখানে আরেকটা বিষয় কি, এখানকার সম্পদ এবং অর্থনৈতিক গুরুত্ব, এটা তো একটু জানেনি, একটু প্রথমে দেখলাম। অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। এরপর এখানকার চীনের কিছু পদক্ষেপ রয়েছে, এটা নিয়ে একটু বলবেন, চীনের পদক্ষেপটা কি? এখানে চীন কি করেছিল, কৃত্রিম দ্বীপ নির্মাণ করে। তারপর চীনের সামরিক ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে। এরপর চীন এখানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল বাড়িয়েছে, নিয়মিত দেয় কোস্ট গার্ডের টহল। আর একটা বিষয় রয়েছে, সেটা হলো ইউএস এর ভূমিকা কি। এই দক্ষিণ চীন সাগরে ইউএস এর ভূমিকা কি বলেন তো? আমরা জানি গ্লোবাল কমন্স সম্পর্কে আপনাদের ধারণা আছে, গ্লোবাল কমন্স কি? যে জিনিসগুলো সবাই ভোগ করতে পারে সেগুলোকে গ্লোবাল কমন্স বলে। যেমন মহাকাশ, তারপর হাইসি মানে গভীর সমুদ্র, সেগুলোকে গ্লোবাল কমন্স বলে। এখন ইউএসএ মাতব্বর হিসেবে কি করে, এই গ্লোবাল কমন্স গুলোতে ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন পরিচালনা করে, ঠিক আছে? তাদের সরাসরি কোনো দাবি নাই, সরাসরি দাবি নেই, বাট তারা ফিলিপিন্সের পক্ষে থাকে সব সময়। ফিলিপিন্স তাদের এখানে একটা বড় একটা ঘাঁটি আর কি। তো তারা এই অঞ্চলের জন্য কি করে, ফ্রিডম অফ নেভিগেশন অপারেশনস, এটাকে সংক্ষেপে বলে ফনফস, এই অঞ্চলে পরিচালনা করে। মূলত তাদের এখানে মাতব্বরি করাটা আর কি একটা ধান্দা। বুঝা গেল? সো এই দক্ষিণ চীন সাগর নিয়ে বেশ কিছু যুদ্ধ হয়, সেগুলো তো একটু দেখবেন। সর্বশেষ যুদ্ধ যেটা, সর্বশেষ যুদ্ধ বা সংঘর্ষ একটা ছিল যে 2023 সালে ফিলিপিন্স ফিলিপিন্স এখানে অভিযোগ করে যে চীন চীন কি করে, তাদের জাহাজে লেজার ব্যবহার করে, জাহাজে লেজার ব্যবহার করে, অর্থাৎ এই লেজারের মাধ্যমে বাকি সবাইকে ডিস্টার্ব করে। বুঝা গেল?
এখন আসেন আরেকটা বিষয় আপনাদের পড়াবো, সেটা হলো 1972 থেকে চীন ও ইউএসএ, যুক্তরাষ্ট্র বারবার লিখতেছি না, চীন এবং ইউএসএ এর সম্পর্কের গতি প্রকৃতি। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি বলি, এই সম্পর্কটাকে আপনারা সোজা প্রথমে কি বলবেন, এইভাবে বলবেন, স্ট্র্যাটেজিক রাইভালরি। যে দুই দেশের সঙ্গে কি কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আখ্যায়িত করবেন। এটা নর্মালি কি করে, যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা সাধারণত চীন এবং ইউএস এর সম্পর্কটাকে স্ট্র্যাটেজিক রাইভালরি হিসেবে দেখেন। এখন সম্পর্কের শুরুটা হয় কিসের মাধ্যমে বলেন তো? 1972 সালে যখন রিচার্ড নিক্সন কি করেন, ইউএস এর প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট, উনি চীন সফর করেন। তখন এই দুই দেশের মধ্যে কি করে ঐতিহাসিকভাবে আবার সম্পর্ক তৈরি হয়। এবং 1979 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কি জিমি কার্টার পিপলস রিপাবলিক অফ চায়নাকে, পিআরসি কে স্বীকৃতি দেয় এবং ওয়ান চায়না পলিসি যেটা সেটা মেনে নেয়, স্বীকৃতি দেয়। এবং কি করে জিমি কার্টার দেওয়া মানে কি, ইউএসএ, তাই না? ওয়ান চায়না পলিসি মেনে নেয়। এখন এটার কারণ কি ছিল বলেন তো? ইউএসএ চায়নাকে আসলে দরকার কেন ছিল ওই সময় বলেন তো? তখন কি ছিল? স্নায়ুযুদ্ধ। তো স্নায়ুযুদ্ধের সময় যখন ইউএসএ চায়না কি হয়, সম্পর্ক হয়, এইটা একটা ব্যালেন্স তৈরি করে কার বিরুদ্ধে? ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তারা একটা জোট তৈরি হয়। তার আগে কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এদের একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে? তো এটা ভেঙে যায় আস্তে আস্তে, এবং এই ভেঙে যাওয়া এই ধরনের কূটনীতিটাকে বলা হয় কি, ট্রাইঅ্যাঙ্গুলার ডিপ্লোমেসি। এই ইউএসএ এই ডিপ্লোমেসিটা করে, অর্থাৎ একদিকে তারা চায়নার সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চায়নার সম্পর্কটা দুর্বল করে বা ভেঙে ফেলে। বোঝা গেল? সো এই ধরনের টার্মিনোলজি গুলো ইউজ করার চেষ্টা করবেন। এখন আসেন, এটা তো গেল সেই সময়ে। এরপর যদি আমরা দেখি যে 1989 সালে একটা ঘটনা ঘটে, কি বলেন? তিয়ান আনমেন স্কোয়ার। তিয়ান আনমেন স্কোয়ারে কি হয়? স্টুডেন্টদের ওপর চীনের হত্যাকাণ্ড সংঘটিত হয়, তাই না? তখন প্রথম আমার সৌভাগ্য হয়েছিল এই স্কোয়ারে যাওয়ার। গত বছর না, তার আগের বছর গিয়েছিলাম। তিয়ানআনমেন স্কোয়ারে হত্যাকাণ্ডের পর ইউএসএ সর্বপ্রথম চীনের ওপর কি করে, সর্বপ্রথম নিষেধাজ্ঞা দেয়। এই যে আবার সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। বোঝা গেল? মানে বন্ধু শত্রু হয়ে গেল আস্তে আস্তে। আস্তে আস্তে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেল। এরপর যদি আরেকটা সাল বলি আমরা, 2001 সালে চীন কি করে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয় এবং আস্তে আস্তে চীনের অর্থনীতি বাড়তে থাকে। ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিযোগিতা বাড়ে। চীন ইউএসএ বাণিজ্য প্রতিযোগিতা বাড়তে থাকে, প্রতিযোগিতা বাড়তে থাকে। বোঝা গেল? এরপর যদি আমরা সম্পর্কটা দেখি 2008 সাল থেকে, অর্থাৎ বারাক ওবামা যখন ক্ষমতায় আসলো 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত, তখন বারাক ওবামার একটা কি ছিল, পলিসি ছিল। এটাকে বলা হচ্ছে, বারাক ওবামার যে পলিসিটা ছিল সেটা হচ্ছে পিভট টু এশিয়া। পিভট টু এশিয়া। এই পিভট টু এশিয়া মানে কি? মূলত সে দেখতে চায় আসলে চীনের সঙ্গে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিটা আসলে ইউরোপ থেকে শিফট হয়ে কোন দিকে যায়, এশিয়ার দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে? তো আস্তে আস্তে এশিয়া মানে চীনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হইতে থাকে। এবং আরেকটা বিষয় ছিল কি, এর পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে আপনারা যদি দেখেন, এর পরবর্তীতে হচ্ছে বাণিজ্য যুদ্ধ। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ দেখা দেয়। তারপর কি, দুই দেশের মধ্যে কোভিড-19 নিয়ে দোষারোপ, এক দেশ আরেক দেশকে দোষারোপ তৈরি শুরু করে। এরপর যদি দুই দেশের বর্তমান যে প্রাসঙ্গিক বিষয়গুলো যদি আমরা একটু লিখে দেই, এগুলো আপনারা একটু বিস্তারিত পড়বেন। সেটা হলো চীনের কি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ।
তারপর কি রয়েছে? হিমালয়ান কোয়াড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে কি রয়েছে? পোলার সিল্ক রুট। এই পোলার সিল্ক রুট নিয়ে কি আছে? ইউএস এর মধ্যে দ্বন্দ্ব আছে, গ্রিনল্যান্ড কেনা, তাই না? তাহলে ইউএস এর কি কি পদক্ষেপ রয়েছে? একটা হলো কোয়াড, আর একটা কি রয়েছে? অকাস। তারপর আরেকটা কি রয়েছে? আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস ফ্রেমওয়ার্ক বলে। তারপর কি রয়েছে? কোয়াড, অকাস, ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক, এবং বলা যায় যে নর্দার্ন প্যাসেজ। নর্দার্ন প্যাসেজ অর্থাৎ ওই যে নর্থ পোলের দিক দিয়ে একটা রাস্তা তৈরি, এবং এই নর্দার্ন প্যাসেজের অংশ হিসেবে তারা গ্রিনল্যান্ডকে কিনতে চায়। ঠিক আছে। এখন আরো কিছু বিরোধের ইস্যু রয়েছে, সেগুলো একটা আমরা একটু লিখি। বিরোধের ইস্যু, সেগুলো যদি আমি লিখি যে এই দুই দেশের মধ্যে বিরোধের ইস্যু কি কি রয়েছে? একটা তাইওয়ান, তারপর রয়েছে সাউথ চায়না সি, তারপর কি রয়েছে? বাণিজ্য যুদ্ধ, একটু আগেই তো বললাম বাণিজ্য যুদ্ধ। দুই দেশের মধ্যে বাণিজ্যর পরিমাণ হচ্ছে 415 বিলিয়ন ইউএসডি। ঠিক আছে। এর মধ্যে ইউএস এর অংশ হচ্ছে, ইউএস এর রপ্তানি করে মাত্র 105 বিলিয়নের মতো। ঠিক আছে। এবং চায়নার বাকিটা, চায়না করে হচ্ছে প্রায় 310 বিলিয়ন। ফলে দেখা যাচ্ছে যে, এই শোনা যাচ্ছে তো, একজন লেখছেন জানি যে শোনা যাচ্ছে না, এই বাণিজ্য ঘাটতির পূরণের জন্য ডোনাল্ড ট্রাম্প কি করছে? রেসিপ্রোকাল ট্যারিফ দিচ্ছে, তাই না? তার মানে বাণিজ্য যুদ্ধ একটা বড় ইস্যু দুই দেশের মধ্যে। তারপর আরেকটা আছে সাইবার নিরাপত্তা। কিছুদিন আগে কি ছিল যে ইউএস এর কোন একটা অঞ্চলে চীনের বেলুন পাওয়া গেছিল, তাই না? সাইবার নিরাপত্তা একটা বড় ইস্যু। তারপর মানবাধিকার, যুক্তরাষ্ট্র সবসময় দাবি করে যে যে জিনজিয়াং প্রদেশে বা উইঘুর জনগোষ্ঠীর উপর চীন সবসময় কি করে? মানবাধিকার লঙ্ঘন করছে। তো এটা একটা বিষয়। তো এটা গেল চীন, ইয়া। এরপর বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক তো আমরা জানি, গতকাল একটু বলছিলাম না? দরকার আছে বা হ্যাঁ, এগুলো সব রিটেনের টপিক। রিটেন প্রিলি, এখন আর রিটেন প্রিলি আলাদা কোনো টপিক নেই, রিটেন প্রিলি সবকিছু এই একসাথেই। এখন আমি একটু সংক্ষেপে সংক্ষেপে ভারত, সরি, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ এবং ইরান যুদ্ধটা একটু বলি সংক্ষেপে। আমাকে জাস্ট 7-8 মিনিট সময় দেন। একটা কি? পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ। ঠিক আছে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের প্রেক্ষাপটটা আসলে কি বলেন তো? কি কি মানে দীর্ঘমেয়াদী কারণ কি কি? দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কিছু বিরোধ রয়েছে। একটা কি? ডুরান্ড লাইন। ভেরি গুড যে বলছেন। হ্যাঁ, একটা হচ্ছে ডুরাল লাইন নিয়ে দুই দেশের মধ্যে বেশ কিছু মানে বিরোধ রয়েছে। তারপর আরেকটা আছে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান। তো সবসময় অভিযোগ হচ্ছে, পাকিস্তানের অভিযোগ হচ্ছে যে টিটিপি আফগানিস্তানের মাটি ব্যবহার করে। ঠিক আছে। টিটিপি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের জঙ্গি কার্যক্রম চালায়। ঠিক আছে। So এই অনুযায়ী সবসময় তারা ভাবে যে না, এটাকে কন্ট্রোল করতে হবে, এবং এই জন্য আফগানিস্তানের সাথে তাদের একটা বড় বিরোধ রয়েছে। ঠিক আছে। সেটা হলো পাল্টা আক্রমণ, অর্থাৎ দুই দেশ এক দেশকে বিভিন্ন জায়গায় পাল্টা আক্রমণ করে থাকে। সেগুলো কোন কোন জায়গায়? যেমন খাইবার পাখতুনখাওয়ায়, তারপর হচ্ছে বেলুচিস্তানে। এগুলোতে একটা দেশ আরেকটা দেশকে কি করে? পাল্টা আক্রমণ করে থাকে সবসময়। তারপর দুই দেশ নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে ভোগে। ঠিক আছে। একটা দেশ আরেকটা দেশকে মনে করে যে আমাকে কি করবে? আক্রমণ করবে। সো অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট দুই দেশের মধ্যে একটা বিরোধের অনেক বড় একটা কারণ। বোঝা গেল? যেমন আফগানিস্তানও আবার টিটিপির বিপক্ষে খুব বেশি বলতে পারে না, কারণ তারা মনে করে টিটিপি বিরুদ্ধে বেশি কঠোর হলে টিটিপি থেকে যোদ্ধারা কোথায় চলে যাবে? আইএস খোরাসান প্রভিন্স, যেটা আইএস এ যোগ দিবে। সো ওরাও টিটিপি কে আসলে খুব বেশি টাইট দিতে পারে এরকম না। বোঝা গেল? এখন এই যুদ্ধের একটা আন্তর্জাতিক
প্রেক্ষাপট আছে, আন্তর্জাতিক একটা টাচ আছে, এটা একটু একটু বলবেন। এটা বলবেন হচ্ছে এই যুদ্ধের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? দেখেন, খুব মজার বিষয়। ভারত পাকিস্তানের আফগানিস্তানের যে হামলা, সেটা নিন্দা জানায়। পাকিস্তানের হামলার নিন্দা জানায়। তার মানে ভারত বুঝিয়ে দিল যে সে আসলে আফগানিস্তানের পক্ষে। ঠিক আছে। ইউএন কি করে? দুই পক্ষকে সংযম ও সমাধানে, যেটা ইউএন এর কাজ সব সময়, আহ্বান জানায়। হ্যাঁ, বেলুচিস্তানেও আফগানিস্তান বারবার কি করে, ওখানে প্রভোগ করার চেষ্টা করে। ঠিক আছে, বেলুচিস্তানও একটা কানেক্টেড এই এই সমস্যার সাথে। তারপর রাশিয়া এখানে কি করে? রাশিয়া এবং চীন সবসময় বলে যে কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। বোঝা গেল? এগুলো হচ্ছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিক্রিয়া বলা যায়। সো এটা একটা বিষয়। লাস্ট যেটা টপিক আপনাদের আমি একটু বলবো, সেটা হলো ইরান ইরান ভার্সেস কি, ইউএসএ ইসরায়েল যুদ্ধ। ঠিক আছে। এই যুদ্ধের যেটা প্রেক্ষাপট শুরু হয়েছিল কোথায় থেকে বলেন তো? শুরু হয়েছিল 1979 সালে, যে ইসলামিক বিপ্লব হয়, ইসলামী বিপ্লব। এই ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে কি হয়, ইসলামিক রিপাবলিক অফ ইরান প্রতিষ্ঠা হয়। এবং তখন থেকে এই ইসলামিক রিপাবলিক বা ইসলামিক রেভলিউশনের সময় সেখানে যে মার্কিন দূতাবাস ছিল, এই দূতাবাসে কি করে, মার্কিন কর্মচারীদের প্রায় 300 দিন না কতদিন আটকায় রাখে, এটা জানেন কি? বন্দি করে রাখে। একটা মুভি আছে, ইংলিশ একটা মুভি আছে, আর্গো নাকি জানি। এই মুভিটা পারলে দেখেন, কূটনীতিকদের প্রায় 300 দিন বন্দি করে রাখে। তো আর্গো, হ্যাঁ আর্গো, এই মুভিটা, এই ঘটনাকে নিয়ে আর্গো মুভি আছে। ওকে। এরপর দুই দেশের মধ্যে আরেকটা বিরোধ হয় হচ্ছে 1980 থেকে 88-র মধ্যে। ইরাক ইরান যত যুদ্ধ ছিল সবগুলোতে ইরাকের পক্ষে ছিল কে? ইউএসএ। ইরাকের পক্ষে সবসময় কে থাকতো? আপনারা জানবেন, জেনে অবাক হবেন তো, যে সাদ্দাম হোসেন একসময় কি ইউএস এর খুব ঘনিষ্ঠ লোক ছিল। তারপর সাম্প্রতিক যেটা বড় ঘটনা, সেটা কি? পারমাণবিক ইস্যু, অর্থাৎ পারমাণবিক অস্ত্র। ইরান যে পারমাণবিক সমৃদ্ধি বা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার শেষ নাই। এর মধ্যে দুই পক্ষের মধ্যে একটা চুক্তি রয়েছে, জেসিপিওএ। এটা কার কার মধ্যে চুক্তি বলেন তো? ইরান ভার্সেস P5+1, নিরাপত্তা পরিষদের 5টি দেশ প্লাস ওয়ান কি, জার্মানি। ঠিক আছে। তো তাদের মধ্যে যে চুক্তি, এই জেসিপিও চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এই চুক্তির ব্যর্থতাটা অন্যতম একটা বড় কারণ এই 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 অঞ্চলে বা ইরানে হামলার পিছনে। আর একটা হচ্ছে, বলা যায়, আমি আরেকটা পেজ নেই, সেটা হলো দুই পক্ষের মধ্যে কিছু প্রক্সি যুদ্ধ চলে। বলেন তো, কি যুদ্ধ? প্রক্সি যুদ্ধ নাম শুনেছেন? যে ক্লিয়ারলি এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে সরাসরি যুদ্ধের মাঠে নাই, বাট প্রক্সি যুদ্ধ চালায়। যেমন কি ইউএসএ আর যদি ইরান চিন্তা করি, তাহলে কি, যেমন ইরান কিসের পক্ষে? হিজবুল্লাহ। তারপর হচ্ছে হুতি বিদ্রোহী। হুতি বিদ্রোহীরা কোথায়? ইউএসএ সেখানে হচ্ছে ইয়েমেন সরকারের পক্ষে। আবার ইউএসএ কোথায়? লেবানন সরকারের পক্ষে। ঠিক আছে। এই এদের বিভিন্ন জায়গায়, সিরিয়াতে যেমন এ ছিল কি, বাশার আল আসাদের পক্ষে ইরান, বাশার সরকার বা আসাদ সরকার। আর ইউএসএ ছিল কি, বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিছে। সো দুই দেশের মধ্যে কি ছিল, প্রক্সি ওয়্যার সবসময় চালু ছিল। সো যুদ্ধ বারবার আসলে মানে এই অঞ্চলে বা ইরান এবং ইউএস এর সঙ্গে বারবার একটা যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। এবং সর্বশেষ যেটা যুদ্ধ শুরু হলো সেটা কি, এটা একটু লিখি, 2026-এর 28 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ এই যুদ্ধটা চূড়ান্ত, মানে এখন পর্যন্ত চূড়ান্ত রূপ নিল। যার একটা ফলশ্রুতি কি, আয়াতুল্লাহ
আল খোমেনি, খোমেনিকে হত্যা। এর এর আগে কিন্তু আরো অনেক ডাইমেনশন ছিল, তাই না? আরো ডাইমেনশন ছিল, যেমন মাসা আমিনির হত্যার প্রতিবাদে মোরাল পুলিশিং বাতিল। তারপর সেখানে কি সিভিল প্রোটেস্ট, অর্থাৎ নিজের দেশের মধ্যে যে বিভিন্ন প্রোটেস্ট, এটাতে বারবার ইউএসএ ফুইলিং করছে ইরানের যে বর্তমান রেজিম সেটার বিরুদ্ধে। এরপর আরো বেশ কিছু হত্যাকাণ্ড হয়, তার মধ্যে খুব খারাপ লেগেছে যে কি মাহমুদ আহমেদি নিজাদ, আমরা ছোটবেলায় ওনাকে প্রচুর দেখতাম, ওনাকেও মেরে ফেলছে। তারপর এই যে ক্লাস এখনই শেষ করবো ভাই, তারপর কি, সরি, প্রতিরক্ষা মন্ত্রী, ওনাকে মেরে ফেলছে। সো এই যে বিশাল একটা ব্যাপার। আবার পাল্টা ভাবে ইরান কোন কোন দেশে হামলা চালিয়েছে? ইরান আবার হচ্ছে মিডল ইস্টের দেশগুলোতে ইউএস যে বেস ক্যাম্প রয়েছে সেই বেস ক্যাম্পগুলোতে। মাহমুদ আহমেদিনেজাদ 2000 ওই চার পাঁচের দিকে কি ছিলেন, ইরানের প্রেসিডেন্ট ছিলেন। উনি তাদের পারমাণবিক কর্মসূচি বৃদ্ধিকরণে অনেক বড় ভূমিকা রাখেন তার প্রেসিডেন্সির সময়। ঠিক আছে, ইউএস বেস ক্যাম্পগুলোতে ইরান হামলা চালায়। সো এইটা হচ্ছে কন্টিনিউয়াস, এই যুদ্ধটা তো এখনো চলছে, কন্টিনিউয়াসলি অবজার্ভ করবেন। ওকে, এই ছিল আজকের ক্লাস। আমি চেষ্টা করছি অনেকগুলো টপিক কাভার করার। বাংলাদেশ মিয়ানমার সম্পর্কটা দেখবেন, বাংলাদেশ ভারত সম্পর্কের বেশ কিছু বিষয় আমি দেখছি। হ্যাঁ,